ভোরবেলা ঘুম ছুটে যায় নীরের। পাশে তাকিয়ে দেখে নেওয়াজ নেই, বিছানার উপরে উঠে বসে। এই লোক সকাল সকাল কোথায় গেল? একা রেখে চলে গেল না তো আবার? না, এমন হবে না। নীরের ভাবনার মাঝে দরজার আওয়াজ হলো। নীর চোখ তুলে তাকালো, নেওয়াজ এসেছে। হয়তো বাহিরে গিয়েছিল। উঠে ফ্রেশ হয়ে নাও, আমরা এখন একটু বেরোবো। কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? এই তো সামনে, যাও ফ্রেশ হয়ে নাও দ্রুত। নেওয়াজের কথা মতো ফ্রেশ হয়ে নিল নীর। নেওয়াজ ও নীর একসাথে বসার ঘরে চলে এলো। একসাথে সবাই নাস্তা করে নিল। নেওয়াজ আগেই বলেছে যে তারা বের হবে, কিন্তু মেরবি বলে দিয়েছে না খেয়ে তাদের যেতে দেবেন। ধন্যবাদ চাচা আমাদেরকে সাহায্য করার জন্য। হুম, এরপর বউ মারে নিয়া একা বের হইবা না। দিনকাল ভালো না, আবার আইসো আমগো বাসায়। জি চাচা। বলে নেওয়াজ নীরের হাত ধরে বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। সকালবেলা মাহাতকে কল দিয়েছিল, জানিয়েছে নীর তার সাথেই আছে। মাহাত ফোনের মধ্যেই একের পর এক প্রশ্ন করেছে। নেওয়াজ বলেছে বাসায় ফিরে সব কিছু বলবে। সকাল থেকেই সাজেদা বেগমকে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কাল রাত থেকে জানাজানি হয়েছে নীরকে পাওয়া যাচ্ছে না। সাজেদা বেগম কি করবেন তাও বুঝতে পারছেন না। কোথায় তার মেয়ে? কোনো খারাপ কিছু তো আবার হবে না তো তার সাথে? একের পর এক মানুষ তার বাসার উঠোনে উপস্থিত হচ্ছে। মানুষের ভালো কথার চেয়ে খারাপ কথা বেশি কানে আসছে। মানুষের মধ্যে ফুসুর ফুসুর চলছে। হাজার হোক একদম জোয়ান মেয়ে কোথায় গেল? পালিয়ে টালিয়ে গেল নাকি? আজকালকার যুগ, মেয়েরা মা বাবার মুখ চুনে কালি মাখিয়ে বেশি সময় নেয় না এগুলো করতে। একটা লাঙল পাড়িয়ে ওড়াল দেয়। আর কত কথা। আহারে আপা, কাইন্দেন না। আপনার মাইয়া মনে হয় পাখির লাহাল উড়াল দিছে, এই জন্য কই জোয়ান মাইয়া একলা ছাড়তে নাই। পাশের বাসার এক বয়স্ক মহিলার কথা শুনে চোখ তুলে তাকালেন সাজেদা বেগম। কিছু বললেন না। কি বলবেন? তার তো বলার কিছু নেই। তবে তার বিশ্বাস তার নিয়ে কখনোই কোনো খারাপ কাজ করবে না। আমার তো আপনার জন্য খারাপ লাগতাছে। 2 দিন হইল জামাই মরল, আর আইসকা ঘরের মাইয়া নিখোঁজ। হায় রে দুনিয়া। আহারে আপা, একটা কথা কই, মন খারাপ কইরেন না। আপনার মাইয়া মনে হয় ভাইগা গেছে। আহা, কি দুঃখ। থাকুক, আপনে দুঃখ কইরেন না। আহারে, বাপ মাকে সুন্দর পাইল্লা পুইসা বড় করে, আর বড় হইলে পোলাপানের পাংখা গজায়, ফুরুত ফুরুত করে খালি। আমি তো নীরের ভালো মনে করেছিলাম, এখন দেখি নীরও আর 10 মাইয়ার মতো। তাদের কথার মাঝে উপস্থিত হলেন নীলিমা বেগম। মহিলার কথা শেষ হওয়ার আগেই বললেন, না জেনে কারো মেয়ের নামে কিচ্ছু বলা ঠিক না। আপনি কি জানেন নীর পাখির মতো উড়াল দিয়েছে, ভেগে গেছে। না জেনে কোনো কথা বলবেন না, আগে সত্য জানুন, তারপর না হয় সব কথা হবে। নীর এক পা করে বাড়ি থেকে এগিয়ে যায়। সাজেদা বেগম মেয়েকে দেখে জড়িয়ে ধরেন। উপস্থিত সবাই অবাক হয়। তাদের ফুসুর চলা বন্ধ হয় না। তুই কোথায় ছিলি মা? তুই আমারে না বইলা কই গেছস? দেহ নিরার মা, তোমার মাইয়ারে ভালো কইরা চিকাও, কই গেছিল? এক রাইতে বাড়ির বাইরে পার করছে, না জানি আবার কার লগে। নীরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে জানতো এমন সব বাজে কথার সম্মুখীন হতে হবে তাকে। সবাই তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। বৃদ্ধা মহিলা আর কোনো কথা বলতে পারলেন না। কারো ভরাট কণ্ঠে চুপ করাতে বাধ্য হলেন। আমার বউ আমার সঙ্গে ছিল, আর স্বামীর সঙ্গে বাইরে কোথাও যাওয়া বা বাইরে রাত কাটানো নিশ্চয়ই কোনো পাপের কাজ নয়। নেওয়াজ এগিয়ে এসে নীরের হাত ধরে বলে, চোখ মুখ লাল হয়ে আছে, নাকের ডগা রাগে লাল হয়ে আছে। এই মায়ার চরিত্রের দোষ আছে। নীর একটা নেওয়াজ সেই লোকের দিকে তাকিয়ে যেই ঠাস করে চড় মেরে বসে। লোকটাকে চিনতে ভুল হয় না, জোনাদের সাথে ছিল কাল। কোনো মতে নেওয়াজের হাত থেকে বেঁচেছে। কুত্তার বাচ্চা, তোর জীব আমি টেনে ফেলবো। আর একটা কথা যদি তুই আমার বউকে নিয়ে বলেছিস তো তোকে আমি চিন্তা কবর দেব, শালা জানোয়ার। আর একবার তুই তোর নিকৃষ্ট মুখ দিয়ে নীরের নামে কোনো কথা বলবি তো এই জায়গায় তোকে আমি পুঁতে ফেলবো। বলেই এলোপাথারি মারতে থাকে নেওয়াজ। লোকটার নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে শুরু করে। লোকটার বুক পা দিয়ে চেপে ধরে। কিছু মানুষ এগিয়ে এসে নেওয়াজকে একপাশে নিয়ে যায়। আমার বউয়ের চরিত্রে কোনো দোষ নেই, যে আমার নীরকে নিয়ে কোনো বাজে কথা বলবে তাকে এই নওয়াজ তালুকদারের মুখোমুখি হতে হবে।
উপস্থিত সবাই একে অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মাহাত নওয়াজকে মাথা ঠান্ডা করতে বলে। সবাই নওয়াজের এই ভয়ঙ্কর রূপ দেখে চমকে যায়। এত রাগ কখনোই কেউ দেখেনি। আজ যেন অতিমাত্রায় রেগে গিয়েছে নওয়াজ। চোখে মুখে যেন আগুন উপচে পড়েছে। চোখের আগুনে যেন সব লণ্ডভণ্ড করে দিবে। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক। দুই পরিবারের সবাই সবকিছু শুনে স্তব্ধ। কে কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। সকলে নীরের বাসায় বসে আছে। নিজাম তালুকদার বলেন, এ বিয়ে আমি মানি না। বিয়ে কি বললেই হলো নাকি? যার তার সাথে কি আমার ছেলের বিয়ে মেনে নেব নাকি? নিজাম তালুকদারের কথা শুনে অপমানে মুখ লাল হয়ে যায় সাজেদা বেগম। মাথা নুইয়ে ফেলেন। কি বলবেন ভেবে পান না। আপনাদের মেয়ে আপনি রেখে দিন। আমরা এই বিয়ে মানি না। পরিস্থিতি আরও একটু ঠান্ডা হলে কিছুদিন পর ডিভোর্স পেপার পেয়ে যাবেন, সাথে মোটা অঙ্কের টাকা। সাজেদা বেগম কি বলবেন তা খুঁজে পান না। তার কি বলা উচিত? সে নওয়াজের দিকেও নীরের দিকে চোখ তুলে তাকান। নীর মাথা নিচু করে বসে আছে। নওয়াজ চুপ করে আছে। নিজেকেই শক্ত রেখে নীরের হাত ধরে বলেন, মাফ করবেন ভাইজান, আমার মেয়ের জন্য আপনাদের ছেলের এত কষ্ট হতে হলো। আপনাদের সম্মানে প্রশ্ন উঠল। আমি দুঃখিত। নওয়াজ বাবা, তোমার কাছে আমি আজীবন ঋণী। তুমি আমার মেয়ের বাঁচাইছো। তোমার ঋণ আমি কোনো দিন ভুলুম না। আমি সবার কাছে মাপ চাই। তিনি কখনোই চান না তার মেয়ে কারোর উপরে বোঝা হিসেবে থাকুক। যেখানে ছেলের বাবা রাজি না, সেখানে কিভাবে কি? নীর মায়ের দিকে একবার তাকায় তো নওয়াজের দিকে। নওয়াজের প্রতি অদ্ভুত অনুভূতি হচ্ছে। নওয়াজকে আসলেই শুধু পরিস্থিতির জন্য তাকে বিয়ে করেছে? নওয়াজকে তাকে রেখে চলে যাবে? আচ্ছা, সে নিজে কি নওয়াজের কাছে থেকে যেতে চায়? চাইবে বা নাই কেন? নওয়াজের বউ সে। ধর্মীয়ভাবে সে নওয়াজের মনের মধ্যে কেমন ঝড় হচ্ছে। নওয়াজকে সত্যি সত্যি তাকে রেখে যাবে? নীরের ভাবনায় ছেদ কাটে। নওয়াজ গম্ভীর কণ্ঠে বলে, প্রথমত আপনি মাপ চাইবেন আম্মা। দ্বিতীয়ত বিয়ে যে ভাই হোক, নীর আমার বউ, নীর তালুকদার বাড়ির বউ। আমি নিজের ইচ্ছায় তার নামের কাবিন নামায় সাইন দিয়েছি। নিজ ইচ্ছায় তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। আর কেউ বিয়েটা মেনে নিক আর না নিক, এই সত্যটা কখনো বদলে যাবে না যে নীর আমার বউ। সবাই নওয়াজের দিকে তাকায়। নীলিমা বেগমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সাজেদা বেগম নওয়াজের কথায় অবাক হয়। নওয়াজ আবারও বলে, বিয়ে করেছি বউ থেকে দূরে থাকার জন্য নয়। আমার বউকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। তালুকদার বাড়ির বউকে নওয়াজ তালুকদার সঙ্গে নিয়ে যাবে। বিদায়ের পালা শেষ করে নীরকে নিয়ে আসা হয় মুখলেসুর রহমানের বাড়িতে। নীরকে নওয়াজের রুমে নিয়ে আসা হয়েছে। নীর ফ্রেশ হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, সব কিছু খুব দ্রুত হয়ে গেল না? এই যে 3 দিন আগে বাবা ছেড়ে চলে গেল, এক রাতের মাঝে এত কিছু পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, অন্য বাড়ির বউ, মা ও নয়নাকে একা রেখে চলে আসতে হলো। সে তো কখনো ভাবেনি যে এত দ্রুত এমন কিছু হবে। একদিন আগে সে ছিল কোনো বাড়ির মেয়ে, আর আজ সে অন্য এক বাড়ির বউ। কত কিছু পরিবর্তন হয়েছে। অন্য এক পরিবারের সাথে মিশে তাদের মতো চলতে হবে। নিজের ইচ্ছেগুলোকে হয়তো এখন আর প্রাধান্য দেওয়া যাবে না। চাইলেই মায়ের গলা জড়িয়ে ধরা যাবে না। মায়ের কোলে মাথা রাখা হবে না। কথাগুলো ভেবেই কান্নাগুলো গলায় দলা পাকিয়ে গেল। চোখ বুঝে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো। ঠিক সেই সময় কাঁধে কারোর হাতের ছোঁয়া পেল। নীর পেছন করে নীলিমা বেগমকে দেখতে পেল। নীলিমা বেগম নীরের হাত ধরে বিছানায় বসালেন। এই যে এত ঘটনা ঘটলো, তার মাঝে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে নীর। মেয়েটা দুপুরেও কিছু খায়নি। দুপুরের খাবার তারা নীরের বাসায় করেছে। সাজেদা বেগম তার সাধ্য মতো তাদের আপ্যায়ন করার চেষ্টা করে। তার এক কথা, মেয়ের শ্বশুরবাড়ির লোকদের তিনি খালি মুখে যেতে দেবেন না। একটু কিছু হলেও তাদের খেতে হবে। খুব করে বলেছেন বলেই নীলিমা বেগম না করতে পারেননি। তবে নিজাম তালুকদারের রাগ করে বেরিয়ে গিয়েছিলেন বাসা হতে। নীলিমা বেগম ভাত মাখিয়ে নীরের সামনে ধরে। নীরের খেতে ইচ্ছে হলো না, কিন্তু খাবার মুখের সামনে বলে না করতে পারল না। দেখো মা, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, বাবা হারিয়েছ। আজ মাও বোনের থেকে দূরে যেতে হচ্ছে। আসলে কি এটাই মেয়েদের জীবন? হ্যাঁ, ঘর খালি করে অন্য ঘরে সুবাস ছড়াতে হয়, শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নিতে হয়। এই বিষয়টা বড়ই দুঃখজনক, কিন্তু সমাজ ও রীতিনীতির কাছে আমরা হেরে যাই।
তবে জানো, এর একটা প্রফিট আছে। জানো কি প্রফিট? নীর মাথা এদিকে ওদিকে করলো। সে জানে না। নীলিমা বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, মেয়েরা দুই পরিবার পেয়ে থাকে জীবন সঙ্গী, যে তার পাশে থাকবে, তাকে যত্ন করবে, তাকে আগলে রাখবে। নতুন সংসার হয়, নিজের সংসার সাজানো যায়, নিজের মতো করে নিজের এক সুখের সংসার সাজানো যায়। তবে অনেকেই হয়তো সেটা করতে পারে না তার পারস্পরিক অবস্থার জন্য। তবে জানো কি, আমি মনে করি যে পরিবারে মেয়েটা যায়, সেই পরিবারের মানুষ বেশি লাকি। এই যে দেখো, তোমার মতো একটা ছোট্ট টুকটুকে বউ পেলাম, আমার ঘরে আরও একটা মেয়ে এলো, যে আমার ঘরকে দেখে রাখবে, নিজের মতো আগলে রাখবে। নীর, আমি বলবো না আমি তোমার মায়ের মতো, কারণ পৃথিবীতে মা একজনই হয়। ও মেয়ের মতো সহজে কেউ হয়ে উঠতে পারবে না। তবে তুমি আমাকে তোমার কাছের কেউ ভাবতে পারো, যার সাথে দুদণ্ড কথা বলে নিজেকে হালকা করতে পারবে, যে তোমাকে ভুল হলে শাসন করে শিখিয়ে দেবে, আবার তোমার কাছে নানা বায়নাও করবে। আমি চাই না আর 10 বউ শাশুড়ির মতো আমাদের সম্পর্ক হোক। আমি চাই না কোনো দজ্জাল শাশুড়ি হতে। আমি চাই আমাদের সম্পর্ক হোক সুন্দর ও সাবলীল, যেখানে আমি তোমাকে স্নেহ করব, তুমি আমাকে সম্মান করবে। অবশেষে তোমার কাছে একটাই চাওয়া, আমার নামাজকে আগলে রেখো, কখনো ছেড়ে যেও না। নীলিমা বেগমের কথা শেষ হতে হতে নীর 2 লোকমা খেয়ে নিল। আর খাবেই না সে। নীলিমা বেগম জোর দিলেন। নীর নীলিমা বেগমকে জড়িয়ে ধরল। নীলিমা বেগমের কথা শুনে নীরের একটু হালকা লেগেছে। বলল, জি আন্টি, আপনি শুধু আমার আন্টি? আচ্ছা, এক কাজ করতে পারো, তুমি আমাকে মনি ডাকতে পারো, তা না হলে আমি রাগ করব। ঠিক আছে মনি। নীরের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন নীলিমা বেগম। মেয়েটা যথেষ্ট ভালো, তার ছেলের চয়েস আছে বলতে হবে। তাছাড়া বিয়ে যেভাবেই হোক, তিনি নওয়াজের চোখে নীরের জন্য কিছু একটা দেখেছেন। কিন্তু যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে ছেলে তার বিয়ে করেছে। এবার তিনি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন, একটু চিন্তামুক্ত থাকতে পারবেন। সন্ধ্যাবেলা নীরকে নিয়ে বসার ঘরে বসে আছে সাবিয়া, সাফা, সানা, আফরা ও নাজেফা। বড়রা রান্না করে রান্নার কাজ করছে। মূলত তারা নীরের মন ভালো করার জন্য চেষ্টা করছে। কেমন চুপ হয়ে আছে নীর। নীলিমা বেগম আদেশ দিয়েছেন যেন তারা মিলে নীরকে সময় দেয়, যেন মেয়েটার একা একা না লাগে। আজ থেকে নীর ও আমি যা ও দেবরনি, আমার তো ভাবতেই অবাক লাগছে। আমি তো কখনো ভাবিনি যে নীর নওয়াজ ভাইয়ের বউ হবে। আরে সাবিয়া আপু, আমার তো ভীষণ ভালো লাগছে যে নীর আমার ভাবি, আমার একমাত্র ভাইয়ার বউ। আগে ছিল বেস্টও, এখন ভাবি। নীর আফু থেকে নীর ভাবি, সম্পর্ক বদলে গেল একটি পলকে। সাফার গান শুনে সবাই হেসে দিল। কিন্তু যাই বলো না কেন, নওয়াজ ভাইয়া কিন্তু সেই কিভাবে সবার সামনে বলো তালুকদার বাড়ির বউকে নিয়াজ তালুকদারের সাথে নিয়ে যাবে। ইস, আমাকে যদি এভাবে কেউ বলতো, হাউ রোম্যান্টিক। তাহলে কি বড় মামিকে বলবো তোর বিয়ের কথা? না বলবে, নওয়াজ ভাইয়ার মতো কেউ লাগবে। নির্লজ্জ একটা, নিজের বিয়ের কথা নিজে বলে নাকি? মডার্ন যুগ, নিজের বিয়ের কথা নিজেই বলতে হয়। মায়ের কথা শুনে সাফা দেয় এক দৌড়। এখানে থাকলে নির্ঘাত মায়ের হাতে 2-4টা খেতে হবে। সবাই সাফার কাণ্ড দেখে হেসে দেয়। সেই মুহূর্তে নিজাম তালুকদারের বাসায় প্রবেশ করেন। যত সব আদিক্ষেতা, কে বলবে এই মেয়ের বাবা মারা গিয়েছে? কেমন বড়দের দেখেও হেসে যাচ্ছে। এ নাকি আবার বাড়ির বউ, আদব কায়দাহীন। হাসাহাসির সময় কারোর খেয়াল ছিল না যে নিজাম তালুকদার এসেছেন। সবাই চুপ হয়ে গেল। নীর দৃষ্টি নত করল। বুঝতে পারল কথাটা নীরকে বলা হয়েছে। বিয়ে মানেন না, বাড়ির বউ মানেন না, আবার দেখে আমার বউ হাসলে সেটাও আপনার কাছে আদব কায়দাহীন। বলেই নওয়াজ নীরের দিকে তাকালো। বলল,
নীর, রুমে এসো। কাম ফাস্ট, আই ডোন্ট লাইক টু বি লেট। বলে নওয়াজ চলে যায়। রাগী কণ্ঠ শুনে কেঁপে উঠল নীর। নিজাম তালুকদার নীরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। নীর এক পা দুপা করে রুমের দিকে হাঁটা ধরে। নীর রুমে এসে দেখে নওয়াজ বিছানায় হেলান দিয়ে বসে আছে। পরনে শার্টের দুটো বোতাম খোলা, লোমযুক্ত বুক স্পষ্ট দেখা যাচ্ছে। নীরের কেমন ঘোর লেগে যাচ্ছে। নীর দৃষ্টি সরিয়ে ফেলল। বার দুয়েক ঢোক গিলে নওয়াজের পাশে দাঁড়ালো। নওয়াজ নীরের দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, যে জিনিস দেখার বা ছুঁয়ে দেখার অধিকার শুধু আমার, আমি চাই না সেই জিনিস অন্য কেউ দেখুক। তাই 10 মিনিটের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে আসো। নীর নিজের দিকে তাকালো। নানুমণির দেওয়া একটা মিষ্টি রঙের শাড়ি পরেছে। নানুমণি এত যত্নে শাড়ি দিয়েছেন যে নীর না করতে পারলেন না। এটা ঠিক যে শাড়ি পরে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন না যে নীর শাড়ি পরতে পারে না, কিন্তু আজ কেন জানি অস্বস্তি হচ্ছে। যে জিনিস পরে কমফোর্টেবল ফিল করো না, সেটা কেন পরতে যাও? শাড়ি পরে নিজের উন্মুক্ত পেট খোলা রেখে কারো বুকে আগুন জ্বালানোর চেয়ে শাড়িটা না পরাই ভালো। নীর নিজের দিকে তাকায়। কোমর থেকে শাড়ি কিছুটা সরে গিয়ে স্পষ্ট পেট দেখা যাচ্ছে। নীরের দুগাল লাল হয়ে গেল। কেমন লজ্জাজনক ব্যাপার। নীর তো খেয়াল করেনি যে কখন এমন হলো। লজ্জায় মনে হচ্ছে মাথা কাটা যাচ্ছে। লজ্জা পাওয়ার মতো তো কোনো কাজ করিনি বা কোনো কথাও বলিনি। যখন তোমার ওষ্টে ওষ্ঠ ডোবাবো, তোমার নেশায় মত্ত হব, তখন হয় লজ্জা পেও। অবশ্য তুমি তো লাজুক নতার নেই, ছুঁয়ে দেওয়ার আগে লুটিয়ে পড়ো। নীর কিছু বলে না। হাত পা অনবরত কাঁপছে। এই লোক কি বলতে বলছে? লোকটার বুঝে না যে নীর লজ্জা পাচ্ছে, নীরের অস্বস্তি হচ্ছে। এভাবে কেউ বলে? লোকটা আবার তাকে ইচ্ছে করে লজ্জা দিচ্ছে না তো? বদলোক একটা। এখনও চেঞ্জ করতে যাচ্ছ না নাকি? আমার সাহায্য লাগবে? সাহায্য লাগলে কিন্তু বলতে পারো। তোমায় ছোঁয়ার সুযোগ আমি মিস করতে চাই না। বলা মাত্র নীর ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কেমন উল্টোপাল্টা কথা বলছে এই লোক। সব তাকে লজ্জা দেওয়ার বাহানা। নীর ফ্রেশ হয়ে 3 পিস পরে বেরিয়ে আসে। মুখে বিন্দু বিন্দু পানির ছিটা চিকচিক করছে। ছোটোখাটো দেহে পিচ কালার ভীষণ মানিয়েছে। দ্রুত তৈরি হয়ে নাও, আজকে আমরা বাসায় যাব। কোন বাসায়? তোমার দাদা শ্বশুরের বাসায়। দাদা শ্বশুরের বাসা শুনে চোখ মুখ কুঁচকে ফেলল। বিষয়টা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। বুকটা ধুপ করে উঠল। সেই বাসা তো শহরে। সেই বাসা যেতে হলে তো মা ও নয়নাকে ছেড়ে চলে যেতে হবে। বুকে কেমন যেন কষ্ট হচ্ছে। মাকে ছেড়ে থাকবে কিভাবে সে? মাকে ছাড়া এই প্রথম কোথাও যাচ্ছে না। মা যে ছাড়া কিভাবে চলবে সে? মায়ের কথা মনে হতেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নীর, মন খারাপ করে না, আমরা আবার আসবো। আমার সঙ্গে দেখা করব। তুমি প্রতিদিন ফোনে কথা বলবে। নীর ছলো ছলো চোখে নওয়াজের দিকে তাকালো। নওয়াজ এগিয়ে এসে নীরের চোখের জল মুছে দেয়। আচ্ছা, নীর তো নওয়াজকে কিছু বলেনি। নওয়াজ নীরের মনের কথা জানে কিভাবে? প্রতিবারের মনের কথা জেনে যায়, কিন্তু কিভাবে? নীরের মনের কথা শুনতে পায় কি করে? বেশ কিছুক্ষণ পর নীর ও নওয়াজ বসার ঘরে উপস্থিত হয়। নীলিমা বেগমের কাছে গিয়ে বলে, আমি নীরকে নিয়ে আজ বাসায় ফিরবো। তো রাতে যাস না বাবা। নানু ভাই, এত রাতে নতুন বউ নিয়া যাইতে নাই। আর এখানে থাকলে কি সমস্যা? কয়েকটা দিন থাইকা পরে যাও। না নানু, আজ রওনা দেব। বলে নীরের হাত ধরে সকলের থেকে বিদায় নিয়ে চলে গেল। কেউ বাধা দিল না, কারণ নওয়াজ একবার যা বলে তাই করে। বেশি জোরাজুরি করলে হিতে বিপরীত হতে পারে, তাই পরিস্থিতি হিসেবে নওয়াজকে যেতে দেওয়া হলো। কি করছেন আপনি? কি শোনা, এতদিন পর আমার কথা মনে পড়লো? যেখানে আপনাকে বলে থাকার সাধ্য আমার নেই, সেখানে মনে পড়ার প্রশ্ন ওঠে কী করে? আপনাকে দেখার তৃষ্ণে আমার চোখ দুটো তৃষ্ণার্ত নাজিবা। দিন দিন কবি হয়ে যাচ্ছেন। আপনার কেন মনে হলো যে আমি কবি হয়ে যাচ্ছি? প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। এই যে আপনি কবিদের মতো গভীর কথা বলছেন। তবে আমি তো প্রেমে পড়িনি, ভালোবেসেছি একজনকে, গভীরভাবে ভালোবেসেছি, যাকে ছাড়া নিজেকে কল্পনা করতেই কষ্ট হয়। এত বেশি ভালোবাসেন আমায়? তোমার প্রতি আমার ভালোবাসার নাই কোনো সীমানা। তুমি বন্ধু চাহিদা যাইও না আমার একলা। সব সইতে পারলেও সইতে পারবো না তোমার অবহেলা। সব সময় এভাবে ভালোবাসবেন তো?
এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই নাজিফা, তবে এই মন আর কাউকে দেওয়া সম্ভব নয়, চাইলেও কাউকে ভালোবাসা সম্ভব নয়। আচ্ছা, এত যে ভালোবাসেন, তবে যদি কোনোদিন আপনার না হই? সব চাওয়া কি পূরণ হয় বলেন? হয়তো এক আকাশ পরিমাণ আক্ষেপ নিয়ে হারিয়ে যাব দূর আকাশে, আপনাকে না পাওয়ার যন্ত্রণাকে বুকের সাথে চেপে। নাজিফার বুকে গিয়ে বিঁধল মেহরাবের বলা প্রত্যেকটা কথা। ছেলেটা তাকে এত কেন ভালোবাসে? আচ্ছা, কখনো তার জন্য ছেলেটা কোনো কষ্ট পাবে না তো? না, যে মেহরাবকে কোনো কষ্ট পেতে দিবে না। প্রসঙ্গ পাল্টে বলল, শুনুন। বলুন, আপনার বলা প্রতিটা শব্দ শোনার জন্য আমি প্রস্তুত। 2-1 দিনের মধ্যে ফিরে আসব, দেখা করতে হবে আমার সাথে, আগেই বলে দিলাম। ঠিক আছে, ভালোভাবে থাকবেন। আর একটা কথা, কি? সব সময় আমার হয়ে থাকবেন, ভালোবাসি। নাজিফা হাসল। মেহরাবের ভালোবাসি শুনে কেমন কাঁপুনি ধরল, লজ্জায় গালে লাল আভা ফুটল। ঠুস করে কল কেটে দিল। কাঁধে কারো হাত অনুভব হতেই ভয়ে চোখ বড় করে ফেললো, ঢোক গেল। এখন তো ছাদে আসবে না কেউ, রাতের বেলা কেউ ছাদে আসে না, তবে কে? নাজিফা পিছন ফিরে তাকালো, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তোর জন্য ভয় পেয়েছি আফরা, চুন্নি, আমি ভয় পেয়েছি। তুই আমার কথা শুনেছিস, তাই না? তুমি প্রেম করলে দোষ না, আমি শুনলে দোষ, এটা কি ঠিক? এটা ঠিক না। চুপ কর। উচিত কথা বললেই চুপ করো। বলেই আফরা এক দৌড় দেয় নাজিফা তার পিছনে। একবার আফরাকে হাতে পেয়ে নি, খবর আছে তা। গাড়ি চলছে আপন গতিতে। নওয়াজ নিজের মতো ড্রাইভিং করছে। বার কয়েক নীরকে জিজ্ঞেস করেছে যে ঠিক আছে কিনা সে, কিন্তু নীর শুধু হ্যাঁ ছাড়া কিছুই বলেনি। কিন্তু নীরের তো ভেতরে কেমন লাগছে, মনে হচ্ছে পেটের মধ্যে যুদ্ধ চলছে। এই এত সময়ে 2 লোকমা ভাত খেয়ে পার করেছে নীর, তার উপরে আবার জার্নি করতে হচ্ছে। জানির একদম পারে না। গাড়িতে উঠলেই মাথা কেমন যেন ঝিমঝিম করে, কেমন কেমন লাগে। এই যে এখন মনে হচ্ছে সব কিছু মুখ দিয়ে গলগল করে বেরিয়ে আসবে। মাথা প্রচুর ব্যথা করছে, সাথে চোখ ব্যথা তো একদম ফ্রি। বেশ কিছুক্ষণ পর নিজেকে আর নিজে ধরে রাখতে না পারে নীর জানলা দিয়ে গড় গড় করে বমি করে দিল। নওয়াজ গাড়ি ব্রেক করলো। তুমি ঠিক আছো নীর? নীর চোখের ইশারায় বোঝালো ঠিক আছে। নওয়াজ বের হয়ে চলে গেল পানি আনতে। কিছুক্ষণ পর পানির সাথে কিছু খাবার নিয়ে এলো, সাথে ওষুধ নিয়ে এলো। এগুলো খেয়ে নাও, এই খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও, আরাম লাগবে। নীর হা ছাড়া কিছু না করেই খাবারগুলো খেয়ে নিল। ওষুধ খেয়ে কিছুটা খাবার নওয়াজের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনিও খেয়ে নিন। আমি ঠিক আছি। অল্প করে খেয়ে নিন, খেলে ভালো লাগবে। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। একটু কিছু খেয়ে ড্রাইভিং করে মনোযোগ দিল। পুরো রাস্তা নীর ঘুমে পার করলো, যদিও মাঝে বমি করেছে, করবেই তো, এত পথ তো কখনো পাড়ি দেওয়া হয়নি। নওয়াজ ড্রাইভিং করার মাঝে মাঝে বারবার নীরের দিকে তাকালো, ভাবতে লাগলো কীভাবে কেমন করে সৃষ্টিকর্তা নীরকে তার বউ হিসেবে দিয়ে দিল। এই নিষ্পাপ মেয়েটা আজ থেকে তার বউ, ভাবতেই অন্যরকম অনুভূতি হলো। তবে কিছু একটা আছে এই মেয়ের মাঝে যা তাকে টানে, ভীষণ টানে। অবশেষে বাড়িতে পৌঁছে গেল তারা। নওয়াজ নীরকে ডাক দিল। নওয়াজ নীরের হাত ধরে বাসায় প্রবেশ করল। জহুরা দরজা খুলে দিল। বসার ঘরে বসে পান চিবোচ্ছেন আঙ্গুরা বেগম। নাতিকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন, তবে নীরকে দেখে অবাক হলেন। নওয়াজের দিকে প্রশ্ন ছুড়লেন, এটাকে নওয়াজ? এই মেয়ে কি হয় তোমার? এত রাতে তুমি একটা মেয়ের সাথে? দাদু, ও হচ্ছে নীর, তোমার নাত বউ, তালুকদার বাড়ির বউ। মজা করার সময় পাও না তুমি? কে এই মেয়ে বলো? দাদু, আমি মোটেও মজা করছি না, আমার বউ নীর, আর তুমি জানো আমি মোটেও এমন মজা করব না। নওয়াজ নীরের দিকে তাকিয়ে বলল, নীর, উনি হচ্ছেন আমার দাদু। নীর শুধু মাটির দিকে তাকিয়ে আছে, কেমন মাথা ঝিম ধরে আছে, মুখ দিয়ে চেয়েও কথা বের হচ্ছে না। জীবনে প্রথম এমন জার্নি করা হলো। বমি করার ফলে মনে হচ্ছে ভিতরে সব কিছু শুকিয়ে আছে, একদম অবস্থা খারাপ। তাও নিজেকে স্বাভাবিক রেখে আঙ্গুরা বেগমকে বলল, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। বলে আর কিছু বললেন না আঙ্গুরা বেগম। জহুরাকে উদ্দেশ্য করে বললেন, নতুন বউকে দাদু ভাইয়ের রুমে দিয়ে আসো। জহুরা দুই দিকে মাথা কাত করে বলল, আচ্ছা দাদি, আমার লগে আহিন নতুন বউ। নীর এক পলক
আঙ্গুরা বেগমের দিকে তাকিয়ে হাঁটা ধরল। নীরের মনে হচ্ছে এক মুহূর্ত এদিকে দাঁড়ালে নিশ্চিত মাথা ঘুরে পড়ে যাবে, তাই দেরি না করেই পরপর কদম ফেলে জোহরার পেছনে চলতে লাগলো। তবে মনের মধ্যে ভয় ও অজানা অনুভূতি কাজ করছে। অজানা এক পরিবেশ, অজানা সকল মানুষ, নতুন সম্পর্ক। নীর কি পারবে সব কিছু ঠিকভাবে সামলে নিতে, নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে? নীরকে বিছানায় বসিয়ে জোহরা কেমন যেন লজ্জা পাচ্ছিল, বারবার নীরের দিকে তাকাচ্ছিল। নীরের বেশ অস্বস্তি হচ্ছিল। নিজেকে সংযত রেখেই বলল, কিছু বলবেন আপু? আয় হায় বাবি, কি যে কোন আপনি? আমারে জোহরা ডাকবেন, আর আমি যাই, ভালো থাইকেন। বলেই জোহরা কেমন একটু লাজুক মাখা হাসি দিয়ে চলে গেল। নীর চোখ বুলিয়ে পুরো রুম দেখতে লাগলো। একদম গোছানো। রুমের এক পাশে বিছানা, তার পাশেই পড়ার টেবিল এবং বুকসেল। মনে হচ্ছে নওয়াজ বই পড়ার অভ্যাস আছে। পাশেই এক কদম বড় জানালা, হুড়হুড় করে আসা দক্ষিণে বাতাসে পুরো রুমে একদম ঠান্ডা ভাব। নীর জানালার পাশে দাঁড়ালো। শীতের মধ্যেও বাতাস উপভোগ করতে লাগলো। কারো উপস্থিতি পেয়ে পিছনে তাকালো নীর। নিভ্রু রুমে এসে একদম ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নূরকে উদ্দেশ্য করে বলল, নীর ফ্রেশ হয়ে এসো। নীর ভালো মেয়ের মতো ফ্রেশ হয়ে এলো। দেখতে পেল টি টেবিলের উপরেই খাবার সাজানো। নিভ্রু পাশে বসে ফোনে কি যেন দেখছে। নীর কয়েক কদম ফেলে বিছানার দিকে এগিয়ে যেতে নিলেই গম্ভীর কণ্ঠ শুনতে পেল। খাবার খেয়ে নাও। নীর চুপচাপ খাবার খেয়ে নিল। ভীষণ খিদে পেয়েছিল। মনে হচ্ছিল খাবার না খেলে মরেই যাবে। এতক্ষণ খালি পেটে ছিল। নতুন এক পরিবেশে কি খাবার চাওয়া যায় নাকি? তবে নীর মনে মনে নওয়াজকে ধন্যবাদ দিল। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। নওয়াজ নীরের দিকে তাকিয়ে থেকে বারান্দায় চলে গেল। ভাবতে লাগলো কেমন করে মেয়েটা তার সাথে জড়িয়ে গেল, সবচেয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হলো। 5 বছর আগেও যখন বিয়ে নামক শব্দ শুনলে ঘৃণা হতো, আজ কিনা সেই ছেলে বিয়ে করে বইয়ের কথা ভাবছে। আসলেই সৃষ্টিকর্তা কখন কি করেন তা বোঝা যায় না। তবে নওয়াজের সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, এবার যেন সব ঠিক থাকে। কারণ এবার নওয়াজ ভেঙে পড়লে আর নিজেকে সামনে নিতে পারবে না। ভোরের আলোতে ঘুম ভেঙে গেল নীরের। উঠে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে নিজের বাবার জন্য দোয়া করলো। চোখ দিয়ে জল গলিয়ে পড়ছে তো পড়ছে। নিজেকে আজ খুব একা লাগছে। এক নিমিষেই তাকে ছেড়ে বাবা চলে গেল। এত দূরে গেল যে চাইলেও আর বাবা তার মাথায় হাত বুলিয়ে দেবে না, আম্মা জান বলেই ডাকবে না, নিজ হাতে খাইয়েও দিবে না। কেন তার সাথে এমন হলো? কেন আল্লাহ এত তাড়াতাড়ি বাবাকে তার কাছ থেকে নিয়ে গেল? কেন এত তাড়াতাড়ি সে এতিম হলো? কেন এত কষ্ট হচ্ছে তার? আজ যেন এই বাবাহারা মেয়েটার কান্না কেউ যত্নে মুছে দিচ্ছে না। আগে একটু কান্না করলে বাবা কি সুন্দর চোখের পানি মুছে দিতেন। চলতে গেলে হোঁচট খেলে শক্ত করে হাত ধরতেন। কই, আজ যে এতটা পথ পাড়ি দিতে হলো, কেউ তো সেই বাবার মতো করে হাত ধরলো না। আসলে বাবার মতো কেউ হয় না। বেশ কিছুক্ষণ পর আল্লাহর কাছে দোয়া করে নামাজ শেষ করলো। নামাজ শেষে পেছন ফিরে তাকাতেই ঘুমন্ত নামাজের দিকে চোখ পড়লো। এক পলক তাকিয়ে নিচে চলে গেল। ভাবি, এত বিয়ে নিয়ে আপনি ঘুমতে উঠছেন কে? আপনার কিছু লাগবো? আমার কিছু লাগবে না, আমি আপনার সাথে কাজে সাহায্য করি। আরে না না, কি যে কোন আপনি, আমি নিজ হাতে মেলা কাম করবার পারি। তাও আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করছি। নীরের জোড়াজোড়িতে ক্ষান্ত হয়ে রাজি হলো জোহরা। নীরের দিকে তাকিয়ে 1 কাপ চা এগিয়ে দিয়ে পড়ল, দাদির আপনি চাটা দিয়ে আহেন। দাদির রুমে রান্নাঘর থেকে বের হইলে দায়ন মরায়। নীর চায়ের কাপ নিয়ে দাদির রুমের দিকে এগিয়ে গেল। দরজা হালকা ভেজানো ছিল। 2 বার নক করতেই শুনতে পেল, জোহরা চলে আয়। নীর গুটি গুটি পায়ে চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করলো। বিছানার উপরে বসে কোরআন শরীফ পড়ছে আঙ্গুরা বেগম। নীর সামনে গিয়ে বলল, দাদু আপনার চা। আঙ্গুরা বেগম চোখ তুলে তাকালেন।
চোখে মুখের অবস্থা দেখে নীর বুঝতে পারলো না যে রাগ হয়েছে নাকি খুশি হয়েছে। নীর কোনো কথা না বলে পেছন দিকে পা বাড়াতেই ঝাঁঝালো কণ্ঠে শুনতে পেল, এরপর থেকে জোহরাকে বলবে আমার জন্য চা নিয়ে আসতে, তোমাকে যেন আমার রুমের আশেপাশে না দেখি। নীর শোনা মাত্রই 2 পা চালিয়ে রুম থেকে বের হয়ে গেল। চোখে জল চলে এলো। আজ পর্যন্ত এভাবে কেউ কথা বলেনি নীরের সাথে। চোখের জল মুছে রান্নাঘরে যেয়ে দেখলো জোহরা মোটামুটি নাস্তা সবকিছুই তৈরি করে ফেলেছে। তাই নীর নিজের রুমে চলে গেল। দেখুন নওয়াজের বাবা, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি শুধু বিয়েটা মেনে নিন। না, এই বিয়ে আমি মানব না। সে মেয়ের সাথে আমাদের কোনো দিক থেকেও মিল নেই। মিল না থাক, এতদিন পর ছেলের বিয়ের জন্য তৈরি হয়েছে, তা কি আপনার জন্য যথেষ্ট নয়? না, কোথায় আমার নওয়াজ আর কোথায় সে মেয়ে? নওয়াজের সাথে কি এই মেয়ে যায়? তাছাড়া আম্মার সাথে আমার আগে থেকে নওয়াজের বিয়ে নিয়ে কথা বলা ছিল, তুমি সেটা নিশ্চয় জানো। নীলিমা বেগম নিঃশ্বাস ফেললেন। এইসব মানুষকে সহজে বোঝানো যায় না, হয়তো তারা বুঝতে চায় না। নিজেকে সংযত রেখে ঠান্ডা মাথায় বললেন, দেখুন, ছেলে আমার নিজের পছন্দে বিয়ে করেছে, এতে আমার কোনো আপত্তি নেই। আর নীর মেয়ে হিসেবে যথেষ্ট ভালো, তাকে আমি আগে থেকেই চিনি। সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি, তো আমি খুশি। বলেই নীলিমা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। এবার তিনি আর কোনো কথা বলবেন না, কিন্তু বলতে গেলে ছেলে তার একদম যোগ্য পাত্র খুঁজেছে নিজের জন্য। ঘুম থেকে উঠে পুরো রুমে চোখ বোলালো নওয়াজ। ফ্রেশ হয়ে এসে তৈরি হলো অফিসে যাওয়ার জন্য। নিজাম তালুকদার নির্দেশ, এখন তার সব কাজ নওয়াজকে দেখতে হবে, বড় বলে কথা। এর পাশাপাশি নওয়াজ নিজের বিজনেস শুরু করবে। নওয়াজ তৈরি হতে হতে নীর প্রবেশ করলো। গুড মর্নিং, কোথায় গিয়েছিলে? নীর ধীর কণ্ঠে জীবন দিল। নিচে গিয়েছিলাম। নীরের উত্তরে চোখ তুলে তাকালো নওয়াজ। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। না না, কোনো অসুবিধা হচ্ছে না। নওয়াজ নীরের কাছে গেল। আমি অফিস যাচ্ছি, কোনো কিছুর প্রয়োজন হলে জোহরা আপাকে বলবে। আমি তোমার জন্য নাস্তা ওপরে পাঠাচ্ছি, ওকে? বলেই নওয়াজ নীরকে জড়িয়ে ধরল। ঠান্ডা কণ্ঠে বলল, নিজের খেয়াল রাখবে। বলেই চলে গেল নওয়াজ। নীর ঠায় দাঁড়িয়ে থেকে কিছু সময় অতিবাহিত করে রুম গুছিয়ে নিল। এর মাঝে জোহরা নাস্তা নিয়ে এলো। নাস্তা করে গোসল করে নিল। গোসল শেষে বুক সেলফ থেকে সমরেশ মজুমদারের সাতকাহন গল্পের বইটা হাতে নিল। স্কুলে পড়াকালীন সময় থেকে নীরের বই পড়ার অভ্যাস। স্কুলে ও কলেজে ফ্রি টাইম পেলে লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। বলা যায় বই পড়ার নেশা ছিল তার, কিন্তু কলেজ শেষ করার পর আর বই পড়ার সুযোগ হয়নি। তাই আজ এই বই দেখে নিজেকে আটকে রাখতে পারেনি। প্রথমে ভেবেছিল নওয়াজের কাছ থেকে পারমিশন নেবে, কিন্তু নিজেকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। তাই বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে টের পায়নি নীর। বেলা 3টা বাজে। নীর চোখ ডলতে ডলতে উঠে বসলো। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। জোহরাকে উদ্দেশ্য করে বলল, দাদি কি খেয়ে নিয়েছে? ভাবি, দাদি সব কিছু টাইম মতন করে, আপনিও খাইয়া নেন। তুমি খাবে না? আমি খাইয়া নিছি, দাদিও খাইয়া নিছে, আমিও দাদির লগে খাইয়া নিছি। নীরার কোনো কথা বাড়ালো না, নিজ মনে খেয়ে নিল। খাওয়া শেষে উঠতে গেলেই পেছন থেকে শুনতে পেল, বাড়ির বউদের সব কিছু টাইম মতো করতে হয়, এটা এই বাড়ির নিয়ম। নিয়ম কেউ ভঙ্গ করুক, তা আমার পছন্দ নয়। নীরের চোখে পানি চিকচিক করে উঠল। নিজেকে সামনে নিয়ে বলল, দাদি এমন আর হবে না, আসলে। নীরের কথা শেষ না হতে আঙ্গুরা বেগম বলে উঠলেন, আমার কথার পরিপ্রেক্ষিতে কেউ কথা বলুক, আমার তা পছন্দ নয়। কথাটা বলেই আঙ্গুরা বেগম আর দাঁড়ালেন না, নিজের রুমে চলে গেলেন। পেছন থেকে ধীর কণ্ঠে নীর বলে উঠল, জি দাদি। তবে তিনি তা শুনেছেন কি না তা জানা গেল না। সন্ধ্যাবেলা নিজাম তালুকদার, নীলিমা বেগম ও নাজিফা একসাথে তালুকদার ভিলায় চলে এলো। এতটা জার্নি করে সবাই বেশ ক্লান্ত, তাই নিজেদের মতো নিজেদের রুমে চলে গেল। তাই ঝটপট চা করে নিল। 2 কাপ চা থেকে কিছু খাবার নিয়ে হাঁটা নিল নীলিমা বেগমের রুমের উদ্দেশ্যে। আসবো মনি? দরজায় নক করে বলল নীর।
আরে এসো এসো। নীর এগিয়ে গিয়ে টেবিলে চায়ের ট্রে রাখলো। নিজাম তালুকদার এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। বোঝা গেল তার মোটেও পছন্দ হয়নি নীরের রুমে আসা। নীর রুম থেকে বের হতে নিলেই শুনতে পেল, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? কোনো অসুবিধা হলে আমাকে জানিও। না না, আমি ঠিক আছি। বলেই নীর রুম থেকে চলে গেল। সোজা রান্নাঘরে এসে আরেক কাপ চা নিয়ে চলে গেল নাজিফার রুমে। আসবো নাজিফা? আরে আপনি এত ফর্মালিটি কেন করছেন? আমার সাথে কোনো ফর্মালিটি চলবে না। আচ্ছা, চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ভাবি। ভাবি? নীর ডাকাটাই ভালো ছিল। আমি তো ভাবি ডাকবো, হাজার হোক আমার হবু ভাতিজা ও ভাতিজির মাকে কি নাম ধরে ডাকবো নাকি? দেখ নাজু, যা দেখানোর সব কিছু আপনার স্বামীকে দেখিয়েন ভাবি। আমি দেখতে চাই না। অন্যের হক আমি কেন মারবো? বলেই খিলখিল করে হেসে উঠল নাজিফা। নীর লজ্জায় লাল হয়ে গেল। ইস, কি লজ্জা! আহারে, আমার ভাই তো এই লজ্জা মাখা মুখ দেখলেই শেষ হয়ে যাবে। অবশ্যই এতে ভালোই হবে, তাড়াতাড়ি ফুপি ডাক শুনতে পাবো। নাজু তুই প্লিজ চুপ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি। বাই দ্য ওয়ে ভাবি, বাই দ্য ওয়ে, তোর বাসরাত কেমন গেল? নাজিফার প্রশ্নে লাজুক হাসল নীর। গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। চোখ তুলে এপাশ ওপাশ তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। নাজিফা নীরের কাণ্ডে হেসে উঠল। রাত 10টায়। নিজাম তালুকদার আগেই খাবার খেয়ে নিয়েছেন। আঙ্গুরা বেগম খাবেন না। তিনি প্রায় রাতেই খাবার খান না। শুধু খাবার টেবিলে খাবার খাচ্ছে নীর, জোহরা, নওয়াজ ও নাজিফা। খাবার খেতে খেতে নীরের হঠাৎ হেঁচকি উঠে গেল। নওয়াজ দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। তা দেখে নাজিফা বলল, আহা, কি ভালোবাসা! হ ভাবি, হ ভাই দেহি ভাবিরে অনেক ভালোবাসে। দুজনের কোথায় লজ্জায় মনে হচ্ছে শেষ হতে ইচ্ছে করছে নীরের। নওয়াজের দিকে তাকিয়ে দেখলো সে দিব্যি খেয়ে চলেছে, কোনো ভাবান্তর নেই। শুধু 2 ঠোঁট উচ্চারণ করলো, নাজু, খাবার সময় কথা বলা আমার একদম পছন্দ নয়। নাজিফা আর কোনো কথা বলার সুযোগ পেল না। নিজের খাওয়ায় মনোনিবেশ করলো। ভাই তার একখানা এবার শুধু বলেছে, আবার কথা বললে নিশ্চয়ই বকা দেবে। খাবার শেষে নিব্র হাত ধুতে চলে গেল। যেতেই ফের জোহরা বলে উঠল, ভাবি আপনি এত শরম পান কি লেগিয়া? তখন দেখি আপনার গালখানা একেবারে শরমে লাল হয়ে গেছে। আরে জোহরা, আমার চোখ দেখি সেই লেভেলের পাওয়ার। তোমার ভাবির অনেক লজ্জা জানো। সন্ধ্যায় আমি শুধু বলেছিলাম। আর শুনতে পারল না নাজিফা। নীর খাবার রেখে তার মুখ ধরে ফেলল। এটা কিন্তু ভালো হচ্ছে না, তুই চুপ থাক। কি হচ্ছে এখানে? নওয়াজের কণ্ঠে সবাই চুপ হয়ে গেল। নিভৃত তাদের দিকে তাকিয়ে আছে, মুখ গম্ভীরতা স্পষ্ট। এবার নির্ঘাত একটা ঝাড়ি খেতে হবে। ভাইয়া, কিছু হচ্ছে না। কিছু না হলেই ভালো। নীর, খাবার শেষ করে ওপরে এসো। বলেই নওয়াজ চলে গেল। নওয়াজ চলে যেতেই শোনা গেল, আহা, আজ কেউ নেই বলে, না হলে আমাকে কেউ বলতো নাফিজা খাবার শেষ করে উপরে এসো। ইস, কি পোড়া কপাল আমার। বলেই নাজিফা হাসতে লাগলো। জোহরা তাল মিলিয়ে হাসতে লাগলো। মূলত নীরকে একটু লজ্জা দিতে বলেছে। নীর লজ্জা মুখ নিয়ে হাত ধুতে চলে গেল। পরের দিন সকালে ভার্সিটির গেট দিয়ে একসাথে হেঁটে চলেছে আফরা ও নাজিফা। এক ভার্সিটিতে পড়ে 2 জন। অনার্স প্রথম বর্ষ। ক্লাস শেষ করেই বাড়ির পথে হাঁটছে 2 জন। নাজিফার বাসা ভার্সিটি থেকে বেশি দূরে নয়, তবে আফরাদের বাসা একটু দূর। নাজিফা নিজের বাসার গলির সামনে আফরা থেকে বিদায় নিল। আফরা একটু সামনে যেয়ে বাস স্ট্যান্ড সামনে দাঁড়ালো। বাসে উঠে পুরো বাস জুড়ে চোখ বুলিয়ে শুধু বাসের লাস্টের কোনায় বসে থাকা এক ব্যক্তির পাশে খালি সিট পেল। লোকটির দিকে তাকিয়ে রাগে মুখ লাল হয়ে গেল। মনে মনে প্রতিজ্ঞা করলো সারা পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, তবুও সেই লোকের পাশে বসবে না। কিন্তু বেশ কিছুক্ষণ পর দাঁড়াতে অসুবিধা হলে সেই জায়গায় বসে গেল। লোকটি তাকে দেখে বলে উঠল, আফরা চোখ মুখ কুঁচকে ফেললো, রাগী গলায় বলল, এখানে বসেছি বলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার সমস্যা হবে কেন? আমি আরও ভাবছি আপনার সৌভাগ্য হয়েছে বটে আমার সাথে বসতে পেরে।
আফটার অল আই এম সাচ এ হ্যান্ডসাম ম্যান। আরে আরে থামুন, নিজেকে বিশ্ব সুন্দর ভাবা বন্ধ করুন। বিশ্ব সুন্দর না হলে কি আর কেউ চোখ দিয়ে গিলে খায় নাকি? আমরা এবার বুঝে গেল আসল কাহিনী। বাসে ওঠার সময় যে এই লোকের দিকে তাকিয়েছিল তাই লোক বুঝতে পেরেছে, তাই তাকে শোনাচ্ছে। নিজের কাছে নিজেই লজ্জিত হলো, কেন এত লোক থাকতে এই লোকটাকেই দেখতে হলো আফরার। আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইল। খানিকক্ষণ পর শুনতে পেল আই এম সরি। আফরার সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? আপনি ছাড়া আমার পাশে আর কেউ নেই, সুতরাং আপনাকেই বলছি। আফরা বুঝলো সেই ব্যক্তি কেন তাকে সরি বলছে, তাও যাচাই করতে বলল। সরি কেন বলছেন? আসলে সেদিন আপনি আমার পরীকে খাইয়ে দিয়েছেন, তাও আমি আপনাকে ভুল বুঝেছি। বাসায় যাওয়ার পর আসলে পরি আমাকে সব বলেছে। আমি সত্যিই লজ্জিত। ও, বুঝতে পেরেছি। আফরা ঠোঁট গোল করে বলল, আমি সত্যিই সরি বলছি। আপনি ভুলে যান সেই দিনের কথা। আগেই ভুলে গেছি, তবে আপনিও বাচ্চাকে একা রেখে কোথাও যাবেন না। ভুল হয়েছে আমার। আসলে সেদিন পরীকে এক সাইডে বসিয়ে তার জন্য পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি নিয়ে এসে দেখি পরি নেই। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরীকে আপনার পাশে দেখে চিন্তায় না জানি আপনাকে কি বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে মিস্টার রাদিফ মাহমুদ। থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল পথযাত্রা শেষ হতেই চলে এলো গন্তব্য। আফরার বাসায় চলে এলো। আফরার সিট ছেড়ে উঠে গেল। পেছন থেকে শুনতে পেল, ভালো থাকবেন মিস আফরা। আফরা একটু মুচকি হেসে চলে গেল। সেই হাসিটা কাউকে ঘুরে গেল মুগ্ধ। সেই হাসতে বাধ্য হলো কেউ। সন্ধ্যাবেলা গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে এলো নীর। আজ জোহরার শরীর ভালো না, বেশ মাথা ব্যথা, তাই শুয়ে আছে। কিন্তু এই সন্ধ্যাবেলার নিয়ম করে সবার চা তৈরি করতে হয় তা ঠিক জেনে গেছে নীর, তাই চটজলদি চা তৈরি করে নিল। বসার ঘরে নাজিফা ও নীলিমা বেগম বসেছিলেন। নাজিফা টিভি দেখছে এবং নীলিমা বেগম রাতের খাবারের জন্য সবজি কাটছে। তাদের চা দিয়ে এক কাপ চা নিয়ে গেল আঙ্গুরা বেগমের উদ্দেশ্যে। রুমে নক করার আগেই বেশ কিছুক্ষণ চিন্তা করে রুম নক করল। ভিতরে প্রবেশ করে শুনতে পেল, জোহরা, আজ আমার পা প্রচুর ব্যথা করছে। গরম পানির সেক দিলে ভালো হইতো। তুই কি একটু গরম পানি এনে দিবি? এই পায়ের ব্যথার জ্বালায় আর ভালো লাগে না। আঙ্গুরা বেগম কাত হয়ে শুয়েছিল, বিধায় তিনি নীরকে দেখেননি। জোহরা ভেবে এতগুলো কথা বলে দিল। নীর চাটা রেখে ওয়াটার ব্যাগে গরম পানি নিয়ে আসে, পায়ের উপরে আলতো করে রেখে সেঁক দিতে থাকে। আরে জোহরা, এখন একটু মনে হয় পায়ের ব্যথাটা কমেছে, আমার লাগছে। বলে আঙ্গুরা বেগম উঠে বসলেন। নীরকে পায়ের কাছে দেখে চোখ মুখ কুঁচকে ফেললেন। পরক্ষণে প্রশ্ন ছুড়লেন, তুমি এখানে কি করছো? জোহরা কোথায়? দাদি, আসলে জোহরার মাথা ব্যথা, তাই আমি এসেছি। আঙ্গুরা বেগম কিছু বললেন না, পায়ের ব্যথায় আর কিছু বলতে চাইছেন না। নীর আঙ্গুরা বেগমের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতেই চোখ ছানা পড়া। মাত্র গোসল করে বের হয়েছে নওয়াজ, চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। পরনে শুধু ট্রাউজার, লোমযুক্ত বুক স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা বুকে পানির বিন্দুগুলো যেন চিকচিক করছে। নীরের কেমন যেন লাগছে। নীর দ্রুত চোখ সরিয়ে রুম থেকে বের হতে নিলেই পিছন থেকে জড়িয়ে ধরে নওয়াজ। ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে নীর। কোথায় যাচ্ছ নীর? ছাড়ুন, যেতে দিন আমায়। নীরকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নওয়াজ। নীরের গাল দুটো লাল হয়ে আছে, চোখের দৃষ্টি মাটিতে। আমার দিকে তাকাও নীর। নীর কিছু বলে না, কথাগুলো এমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার দিকে তাকাতে বলেছি। নওয়াজের কথায় নীর কেঁপে ওঠে, চোখ তুলে নওয়াজের দিকে তাকায়। নীর, এত লজ্জা কেন পাচ্ছ? নওয়াজের ঠান্ডা কণ্ঠে কেমন শিশির অনুভব হয় নীরের। পেটের ভেতরে মোচড়মুচড়ি শুরু হয়। নওয়াজ নীরকে আরও একটু নিজের সাথে জড়িয়ে নেয়, কোমর কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরের গলায় মুখ গুজে নিজের ঠোঁট ছোঁয়। ঠোঁটের ছোঁয়ায় নীরের শরীরে শিহরণ হয়। নওয়াজ পরপর চুমু খায়। এত লজ্জা কেন পাও? আমি লজ্জা পাওয়ার মতো কিছু করেছি? বদলোক একটা, জড়িয়ে ধরে আছে, চুমু খাচ্ছে, তাও বলছে যে লজ্জা পাওয়ার মতো কিছু করেছে নাকি। বলতে চেয়েও নীর মুখ ফুটে কিছুই বলতে পারল না।
এখন যদি এত লজ্জা পাও, তবে যখন গভীরভাবে ছড়িয়ে দেব, তখন কি করে নিয়ে সামলাবে? ইস, এমন লাগাম ছাড়া কথা কেউ বলে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে নীর। নওয়াজ নীরকে ছেড়ে দিল। তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাব। বলেই নিজে তৈরি হয়ে নিল নওয়াজ। রুম থেকে বের হয়ে নীর নওয়াজের কথা মতো তৈরি হয়ে নীলিমা বেগমের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। চোখ তুলে দেখতে পায় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে। ধীর পায়ে নওয়াজের কাছে এসে দাঁড়ায় নীর। কারোর পায়ের আওয়াজে নওয়াজ চোখ তুলে তাকায়। বা, তুমি দেখি খুব পাংচুয়াল। মানে বুঝলাম না। এই যে, মেয়েদের নাকি তৈরি হতে খুব সময় লাগে, কিন্তু তুমি দেখি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এলে। আমি আগে থেকেই সময়ের প্রতি সচেতন। সময় নষ্ট করা একদম পছন্দ নয়। ও বেশ, বসুন। বাইকে বসে স্টার্ট দিতে দিতেই বলল নওয়াজ। নীর বসে পড়ল, কিন্তু হাত কোথায় রাখবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল। কোনো কিছু না ধরে বসলে তো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুরো মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো। নাজ মুচকি হেসে বলল, নীর, যেখানেই আমিটাই পুরো তোমার নামে লিখিত, সেখানে আমার কাছে হাত রাখতে এত দ্বিধা কেন? হ্যাঁ, আমি পরপুরুষ নই, তোমার স্বামী হই, নির্দ্বিধায় আমার কাঁধে হাত রাখতে পারো। নীর মুচকি হাসলো, দুগালে লালাভা ফুটে উঠল, চোখে মুখে অন্যরকম লাজকতা ফুটে উঠল। নিজের হাত দিয়ে শক্ত করে নওয়াজের কাঁধ আঁকড়ে ধরল। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। বেশ কিছুক্ষণ পর তারা শপিং মলে চলে গেল। নীরের নিকটে প্রশ্ন চলল, আমরা এখানে কেন এসেছি? অবশ্য শপিং মলে যেহেতু এসেছি, সেহেতু শপিংই করব। বলেই নীরের হাত ধরে শপিং মলে প্রবেশ করলো দুজনে। বেশ কয়েকটা ড্রেস, শাড়ি ও বেশ কিছু কেনাকাটা করলো। সবশেষে চুড়ির দোকানের সামনে এসে দাঁড়ালো দুজনে। পাথরের কাজ করা চুড়ি নিজ হাতে নীরকে পরিয়ে দিল নওয়াজ। চুড়ি পরাতে পরাতেই বলল, কোনো কিছু পছন্দ হলে বলতে শেখো, সময় মতো না বললে আপনার পছন্দের জিনিস বা মানুষ অন্য কেউ নিয়ে যাবে। নীর চোখ তুলে নওয়াজের দিকে তাকালো। নওয়াজের কোনো কথা নীর ঠিক বুঝতে পারল না। আসলে তখন শাড়ি কেনার মাঝে এই চুড়ির মুঠোয় চোখ আটকে যায় নীরের। অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পরে চোখ সরিয়ে নেয়। নীরের ছোটবেলা থেকেই অভ্যাস, কাউকে কিছু বলতে পারে না, নিজেকে বরাবরই গুটিয়ে রাখার অভ্যাস। চাইলেও নিজেকে প্রকাশ করতে পারে না, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। নীরের ভাবনার মাঝেই শুনতে পেল, কোথায় হারিয়ে গেলে মিস পাখির বাসা? নীর চোখ তুলে তাকালো, কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় চলে এলো তারা। রাতে খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সবাই। জোহরা সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে, সাথে নীর সাহায্য করছে। সবাইকে এগিয়ে দিয়ে এবার নীর খেতে বসলো। নীরের খাওয়ার মাঝে নওয়াজের খাওয়া শেষ। নওয়াজ নিজাম তালুকদারকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি চাচ্ছিলাম নীরকে ভার্সিটিতে ভর্তি করাতে। নিজাম তালুকদার খাওয়া রেখে নীরের দিকে তাকালেন। নওয়াজের দিকে তাকিয়ে খানিকটা রাগে সুরে বললেন, এসব বিষয় আমাকে বলে কি লাভ, যখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে নিজের মন মতো সিদ্ধান্ত নিয়েছ, সেখানে এসব বিষয় আমাকে জানানো বিলাসিতা ছাড়া কিছুই নয়। অতীতে এক সিদ্ধান্ত তুমি নিয়েছিলে, যা আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। যে সিদ্ধান্তের কাছে আমি হেরে গেছিলাম, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল আমাকে। অতপর আমি এক সিদ্ধান্ত নিয়েছি, এবং আমার বিশ্বাস এই সিদ্ধান্তে আমি জিতিয়ে দেব। ছেলের কথা শুনে নিজাম তালুকদার চেয়ার থেকে উঠে চলে গেলেন। পরিস্থিতি থমথমে হয়ে গেল। নীর নিজের প্লেটের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল, চোখে পানি টলটল করছে। তবুও নিজেকে সামনে নিল। নীলিমা বেগম নীরকে বললেন, আরে তুমি কষ্ট পেও না, একটু রেগে আছে তাই আর কি। তুমি খাবার শেষ করে না। জি মনি, আমি ঠিক আছি। নীর, বাবা রাগ করলে এভাবেই কথা বলে, দেখিস। রাগ ঠান্ডা হলে তোর সাথেও হাসি মুখে কথা বলবে। নীরকে ভাবি বলবে, নাফিজা। ঠিক আছে মা। যে যার মতো করে খাবার শেষ করে নিজের রুমে চলে গেল। নীর সব কিছু গুছিয়ে রুমে চলে এলো। দেখলো নওয়াজ ল্যাপটপে কিছু করছে। নীর আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি করলো। নীরের দিকে এক পলক তাকিয়ে নওয়াজ বাথরুমে চলে গেল। বের হয়ে এসে পুরো রুম চোখ বুলিয়ে নীরকে দেখতে পেল না। বারান্দায় তাকিয়ে দেখতে পেল নীর আকাশের দিকে তাকিয়ে অপলক তাকিয়ে আছে। নওয়াজ নীরের কাঁধে হাত রাখল। নীর চমকালো, নিজের চোখে জল লুকানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি এখানে কখন এলেন?
যখন আপনি কোনো কিছুর ভাবনায় টুপ দিয়েছিলেন। চলুন ঘুমাতে যাব। নীর এক পা আগে বাড়াতেই পেছন থেকে নওয়াজ নীরকে ধরে ফেলল। নীরকে ডিভানে নিজের পাশে বসালো। নীরের হাত নিজের হাতের মুঠোয় নিল। নীরের দিকে তাকিয়ে পড়ল, আমরা জীবনে যা চাই সব সময় ঠিক সেরকম হয় না। আল্লাহ আমাদের জন্য মঙ্গল কোনো কিছু করেন, তাই হয় আমাদের সাথে। আর যা হয় তার কোনো কিছুর ওপর আমাদের হাত থাকে না। প্রথমে আমাদের ভীষণ খারাপ লাগে যে কেন আমাদের সাথে এমন হলো, তবে এটা ভাবলেই আমাদের শান্তি লাগে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। দেখো নীর, আমি বা তুমি আমরা কেউ জানতাম না যে আমাদের বিয়ে হবে। দুজনেই আমরা প্রস্তুত ছিলাম না, দুজনের পরিবার প্রস্তুত ছিল না। যেহেতু বিয়েতে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয় না, হয় দুটো পরিবারের। এবং বিয়েটা যদি আমাদের মতো হয় তাহলে পরিবারের কারো না কারো আপত্তি স্বাভাবিক। তবে এই আপত্তিকে ঘিরে নিজেকে ছোট করা যাবে না। পরিবারের অন্যান্য সদস্য যারা তোমাকে ভালোবাসে তাদের কথা চিন্তা করে নিজেকে শক্তিশালী করতে হবে। কখনো নিজেকে নিচু ভাবা যাবে না। যাদের মনে একটু রাগ অভিমান আছে তাদের মনে ধৈর্য ধরে ভালোবাসার ফুল ফোটাতে হবে। তবে নিজের সেলফ রেসপেক্টটা সবচেয়ে আগে। জীবনটাই পুরোটা যুদ্ধক্ষেত্র। এখানে যে যুদ্ধ করতে পারবে সেই জিতে যাবে। যে নিজেকে শক্ত রাখতে পারবে তাকে কেউ চাইলেও ভাঙতে পারবে না। সে নিজেকে সকল পরিস্থিতিতে সামলে নিতে পারবে। দেখো নীর, আমি তোমার জীবনসাথী হওয়ার আগে তোমার ভালো বন্ধু হতে চাই। যে বন্ধু তোমার সুখে দুঃখে সব সময় পাশে থাকবে, যে বন্ধুকে নিজের সব মনের কথা অনায়াসে বলতে পারবে। আমি চাই আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। নীর চোখে জল ধরে রাখতে পারল না। নওয়াজকে নিজের সাথে জড়িয়ে ধরল। বুকে মাথা রেখে অশ্রু বিসর্জন দিল নীর। এতদিন পর নিজেকে আজ হালকা লাগছে। মাথা রাখার একখানা জায়গা পেয়ে প্রশান্তি অনুভব হচ্ছে। দেখো নীর, আমি জানি না যে আমি তোমার জন্য পারফেক্ট জীবনসঙ্গী হতে পারবো কি না। আমি সেটাই জানি না যে তোমাকে আমি সর্বসুখ দিতে পারবো কি না। তবে আমি এটুকু বলতে পারবো যে জীবনে যে পরিস্থিতির সম্মুখীন হও না কেন, তুমি সব সময় নিজের পাশে আমাকে পাবে। সব সময় আমি তোমাকে আঁকড়ে রাখবো। নীর মুচকে হাসল। নীরের চোখের জল মুছে দিল নওয়াজ। নীরকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। এভাবেই সবসময় হাসবেন পাখির ভাষা, এবং সবসময় মনে রাখবেন এই নওয়াজ আছে তোমার পাশে। ঠিক ছায়া চেপে সঙ্গ ছাড়ে না, আমিও ছাড়বো না। ধন্যবাদ আপনাকে আমার পাশে থাকার জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে? শুধু ধন্যবাদ কিন্তু আমি গ্রহণ করি না। তাহলে ধন্যবাদের সাথে ঠোঁটে দু চারটা চুমু দিলে সেটা অন্য বিষয়। অসভ্য লোক। নীর দু চোখ ছোট করে বলল, তোমারই তো। বলেই নীরের হাত ধরে রুমে নিয়ে এলো। নীরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। নীর কোনো দ্বিধা ছাড়াই তার ব্যক্তিগত পুরুষের বক্ষে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ক্লাস শেষ করে ভার্সিটির গেট দিয়ে বের হলো নাজিফা। ভার্সিটি থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো। আজ আফরা আসেনি, শরীর নাকি ভালো না তার। তাই নাজিফার প্রেমিক পুরুষের সাথে সময় কাটায়। নাজিফা হাতে পরিহিত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল। এই লোকটার কোনো ঠিক ঠিকানা নেই, সময় মতো কোনো কাজ করে না। বেশ কিছুক্ষণ পরে কারোর কণ্ঠে পাশে তাকালো। আমি কি আজ বেশি দেরি করে ফেললাম? না, আমি তো একদম টাইম মতো এসেছি। আচ্ছা সরি, আর হবে না এমন। আরে আরে, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। এই যে আমার জন্য আপনার এখানে আসতে হলো। এই নিন একখানা গোলাপ, রাগ ঝেড়ে ফেলুন। সদরে গোলাপ গ্রহণ করে প্রেমিক পুরুষকে ধন্য করুন। সেই ব্যক্তিটি একখানা গোলাপ এগিয়ে দিয়ে বলল। নাজিফার ঠোঁটে হাসি ফুটে উঠল। মুহূর্তেই সব রাগ অভিমান পানি হয়ে গেল। ফুল বরাবরের মধ্যেই পছন্দ, আর সেটা যদি পাওয়া হয় প্রেমিক পুরুষ থেকে তাহলে তো কোনো কথাই নেই। আর কারোর কারোর ক্ষেত্রে রাগ অভিমান পানি করার জন্য ফুলই যথেষ্ট। সেই কারো কারোর মধ্যে নাজিফা একজন। যত রাগ করেই থাকুক না কেন, কেউ যদি একখানা গোলাপ তার সামনে ধরে তাহলে সব রাগ অভিমান একদম গলে যায়। অতি যত্নে ফুল সংগ্রহ করল নাজিফা। ঠোঁটে হাসি মাখিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আহা, এই হাসি দেখি তো বারবার আমি আপনার প্রেমে পড়ে যাই। কি এক স্নিগ্ধ হাসি, যা আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে নিমিষেই। নাজিফা খানিকটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা চুপ করুন তো মেহরাব।
এবার মেহেরাব একটা রিক্সা থেকে উঠে পড়ল। নাজিফার হাতের মুঠোয় হাত নিল। রিক্সা নেওয়ার কী প্রয়োজন ছিল? হেঁটেই যেতে পারতাম। শোনেন রমণী, আপনার প্রেমিক হয়তো সামান্য টিউশন করে, তবে আপনাকে রিক্সা করে ঘোরানোর মতো সামর্থ্য আমার আছে। আরেকটা কথা, যতদিন না গাড়ি কেনার সামর্থ্য হচ্ছে ততদিন আমার সাথে রিক্সা অথবা হেঁটে যাওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ করলাম। দেখুন মেহেরাব, আপনি কেন বারবার এমন কথা বলেন? আমি কি একবারও আপনার সাথে বড় গাড়িতে উঠতে চেয়েছি? কখনো আপনাকে এসব বিষয়ে কিছু বলেছি? আপনি বারবার কেন এই কথা বলে আমাকে কষ্ট দেন? নাজিফা মুখ ঘুরিয়ে নিল। হাত ছাড়িয়ে নিতে চাইলে মেহেরাব আরও শক্ত করে হাত ধরল। ঠান্ডা স্বরে বলল, রাগ করবেন না নাজিফা, আপনি রাগ করলে অন্তর পড়ে আমার। আপনি প্রতিবার এমন কথা বলেন, আর আমি রাগ করলেই দোষ। আপনার সাথে আমি যাব না। চাইন আমাকে? আপনি এভাবে রাগ করলে কিন্তু পুরো বউ বউ লাগে। নাজিফা মেহেরাবের কাঁধে মাথা রাখল। সুন্দর বিকাল উপভোগ করার জন্য এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। আজও তার সেই দিনটির কথা মনে পড়ে, যখন তার মনে কেউ ভালোবাসার অনুভূতি জাগিয়েছিল, ভালোবাসা নামক যন্ত্রণা সহ্য করতে শিখিয়েছিল। নাজিফা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। একদিন লাইব্রেরিতে বই পড়তে গিয়েছিল। আগে যেই জায়গায় বইটা ছিল সেই দিন সেই জায়গায় বইটা পায় না। বেশ খোঁজাখুঁজির পরে বইটা পেল, কিন্তু উপরে সেলফে। বেশ খানিকও চেষ্টা করেও বইটা হাতের নাগালে পেল না। বেশ কিছুক্ষণ পরেই তার পেছন দিয়ে এসে কেউ একজন বইটা নামিয়ে দিল। নাজিফা পেছন দিকে তাকাতেই দেখতে পেল বেশ শক্তপোক্ত দেহের অধিকারী এক ব্যক্তি। নাজিফা সেই ব্যক্তিকে ধন্যবাদ জানালো। সেই ব্যক্তি ছিল মেহেরাব। মেহেরাব তখন অনার্স 4th বর্ষে পড়ে। সেও বই পড়তে ভালোবাসত। তখন থেকেই কথা বলা থেকে ভালো লাগা, তারপরে ভালোবাসা শুরু। জীবন থেকে কেটে গেছে আরও কয়েকদিন। আজ শুক্রবার। আজ নওয়াজের বাসায় আফরাদের পুরো পরিবারের সবার দাওয়াত। সেহেতু সাবিহা ও মাহাদের যেহেতু বিয়ে হয়েছে, তাই তাদের জন্য একটু আয়োজনের চেষ্টা। সকাল থেকেই বাড়ির স্টাফরা সবাই মিলে কাজ করছে। রান্নার কাজ করছে নীলিমা বেগম ও নীল। একে একে বেশ কিছু রান্না করেছে নীল। রান্নায় বেশ পারদর্শী। সব কাজ শেষে নীলিমা বেগম ও নীল একসাথে বসার ঘরে বসলেন। নীল চটজলদি 2 কাপ চা করে নিয়ে আসলো। নীলিমা বেগম হেসে দিলেন। মেয়েটা কেমন করে বোঝা যায় যে এখন বা কখন তার কি প্রয়োজন? নীলিমা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে নীলকে পাশে বসালেন। এইটুকু সময় পুরোটা নীলকে লক্ষ্য করেছেন। এমনি সময় মতো ঠোঁটে হাসি ফুটে লেগে থাকে। আজ কেমন যেন উদাসীনতা। নীলকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে নীর, তোমার মন খারাপ কেন? নীল নিজেকে সামলানোর বৃথা চেষ্টা চালালে। নীল আগে থেকেই নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসে। মনের মধ্যে যত ঝড় হোক না কেন কখনো মুখ দিয়ে বলার অভ্যাস নেই। ঠোঁটে মিঠি হাসি টেনে বলল, কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু আমি মা, মায়ের কাছে মিথ্যা বলা ঠিক না। আর যদি তুমি আমায় কিছু না বলতে চাও, তবে আমি ভাববো তুমি আমাকে মা মনে করো। নীল কিছু বলল না। এক ধ্যানে মাটির দিকে তাকিয়ে রইল। নীলিমা বেগম বলে উঠলেন, আমার ব্যর্থতা হয়তো তোমার মনে সেরকম জায়গা করতে পারিনি। বলেই চলে যেতে নিলে নীর হাত টেনে ধরে। নীরের চোখে পানি স্পষ্ট। নীলিমা বেগম ভরকে যান। নীরের চোখে পানি কেন? নীরের চোখের পানি মুছে দিয়ে বললেন, কান্না করছো কেন তুমি? কেউ কিছু বলেছে? শরীর অসুস্থ? কি হয়েছে তোমার? না বললে বুঝবো কি করে? নীর নীলিমা বেগমকে ধরে কেঁদে দেন। নাক টেনে বলে, বাবাকে মনে পড়ছে। বলি আবারও চোখের পানি দিয়ে গাল ভিজিয়ে দিল। নীলিমা বেগম নীরের চুলে হাত দিয়ে বুলিয়ে দিলেন। কপালে চুমুক খেলেন। কি বলে সান্ত্বনা দিবেন তা আসলে খুঁজে পেলেন না। আসলে বাবা মার মতো কেউ নেই। যার বাবা মা নেই সেই বোঝে বাবা মা কি জিনিস। কিছুক্ষণ পরে বললেন, এভাবে কাঁদলে কি হবে? আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে, হয়তো কারো আগে কারো পরে। নামাজ পড়ে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। জানো মনি, শুক্রবার হলেই বাবা পুরো বাড়ি মাথায় করে রাখতেন। বাবা সব কিছু আমি গুছিয়ে দিতাম। জুম্মার নামাজে যাওয়ার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন।
বলতেন আম্মাজান আমি যাইতেছি আপনার লাইগা আইবার সময় জিলাপি নিয়ে আমু। কি সুন্দর মানুষটা হাসি মুখে নামাজ পড়ে আমার জন্য জিলাপি নিয়ে আসতো, নিজ হাতে আমাকে খাইয়ে দিত। আজ সেই মানুষটাই নেই। কেন আমার সাথে এমন হলো? কেন এত তাড়াতাড়ি আমার বাবাকে নিয়ে গেলেন আল্লাহ? আজও বাবার হাস্যোজ্জ্বল মুখ আমার চোখে ভাসে। কেন আমার সাথে এমন হলো? বলেই নীর আবারও কান্নায় ভেঙে পড়ে। নীলিমা বেগম তাকে বেশ কিছুক্ষণ আগলে রাখেন, তাকে বুঝিয়ে রুমে আরাম করার জন্য পাঠিয়ে দেন। রুমে গিয়ে একটু বেডের উপরে পিঠ ঠেকিয়ে বসতেই চোখ লেগে গেল। হঠাৎ দরজা খোলার আওয়াজে চোখ খুলল নীর। নাওয়াজ সোজা ওয়াশরুমে চলে গেল। নীর পানির আওয়াজ বুঝতে পারলো নাওয়াজ গোসল করছে, তাই নীর তার পছন্দ মতো একদম সাদা রঙের পাঞ্জাবি বের করলো। সাদাটা বরাবরই পছন্দ, আর সাদা নাওয়াজকে মানায়ও বটে। আজও মনে পড়ে কিভাবে শীতের সকালে নাওয়াজের সাথে ধাক্কা খেয়েছিল সে। কে জানতো সে সুপুরুষ নীরের ব্যক্তিগত পুরুষ হবে? কখনো তো কল্পনা নাও করে নীর যে সেই ব্যক্তি নীরের নিজের মানুষ হবে, যার উপরে শুধু নীরের আধিপত্য চলবে। সবশেষে নীরের বাচ্চার বাবা হবে। ইস, এ কি ভাবল সে? শেষের কথা ভাবতেই চোখে মুখে লজ্জায় লাল হয়ে গেল। নীর কি এত কিছু ভেবে ফেলেছে? নীরের ভাবনার মাঝে কখন নাওয়াজ গোসল শেষ করে বেরিয়ে এসেছে তা বুঝতে পারল না নীর। নাওয়াজ বিছানার উপরে বসে এক টানে নীরের কোমর ধরে নিজের কোলে বসিয়ে নিল। নীরের হাতে চাউল দিয়ে বলল, চুল মুছে দাও। কেন নিজের কাজ নিজে করতে পারেন না? পারি, তবে এটা তোমার বউগত দায়িত্ব যে স্বামীর চুল মুছে দেওয়া, স্বামীকে সেবা করা। ও, আপনারও তো স্বামীগত দায়িত্ব আছে। ও, তবে তুমি কি চাচ্ছ যে আমি স্বামীগত দায়িত্ব পালন করি? নীরকে কাছে টেনে নিল নাওয়াজ। গলায় ঠোঁট ছুঁয়ে কানের কাছে ঠোঁট ছুঁয়ে পড়ল। নাওয়াজের কথার অর্থ বুঝে লজ্জায় নুয়ে পড়ল নীর। নীর কি বলতে চেয়েছিল আর এই লোক বুঝলো কি? সবসময় উল্টোপাল্টা কথা ভেবে ভাবাটাই এই লোকের অভ্যাস। নীর আমতা আমতা করে বলল, চারুন। তুমি তো আমার কোলে বসে আছো, আমি কিভাবে ছাড়বো? নীর চোখ ছোট করে ফেলল। ভারী বজ্জাত লোকটা তো, কিভাবে লজ্জা দিচ্ছে ভাবা যায়। নীর দ্রুত সরে গেল। নাওয়াজ পাঞ্জাবি পড়তে পড়তেই নীরকে প্রশ্ন ছুড়ল, তোমার কি লজ্জা পাওয়ার রোগ আছে? আমি কিছু করতে না করতেই তুমি লজ্জা পাও। গোসল করে বেরিয়ে দেখি তুমি একা একাই লজ্জা পাচ্ছ। ব্যাপার কি নীর? তেমন কিছু না। নাওয়াজ দুষ্টু হাসি হাসল। নীরকে ভরকে দিতে বলল, আমি বুঝতে পেরেছি তুমি কেন লজ্জা পাচ্ছিলে। নীর চোখ তুলে নাওয়াজের দিকে তাকাল। এই লোক তো নীরের মনের কথা পড়ে ফেল। তবে কি এখনো সব বুঝে ফেলল? নীর পাকা চোখে বলল, কি বুঝেছেন? তুমি এত দুষ্ট নীর, তুমি যে এত কিছু ভেবে ফেলেছো তা কিন্তু আমি বুঝেছি। কিন্তু আমি তো ভাবছি যে তুমি এত গভীর ভাবনা কি করে ভাবলে? আপনি ভুল ভাবছেন। বলেই নীর এক দৌড় দিল। নীরের ফেস দেখার মতো হয়েছিল। নাওয়াজ হেসে উঠল। এই মেয়েকে খুব সহজেই জব্দ করা যায়। পুরোপুরি তৈরি হয়ে নামাজের জন্য বের হয়ে গেল। বিকেলবেলা নাবিনা বেগম তার পুরো পরিবার নিয়ে উপস্থিত হয়। নাবিনা বেগম ও নীলিমা বেগম নিজেদের মতো বলছে। আকরাম আহমেদ ও নিজাম তালুকদার একসাথে বাইরে গিয়েছেন। সব নীরের রুমে বসে আড্ডা দিচ্ছে। বিছানার একপাশে সাবিহা বালিশের উপরে হেলান দিয়ে বসেছে মাত্র। এতক্ষণ যাবৎ নীরকে তারা সাজিয়ে দিচ্ছিল। নীরকে লাল জামদানি পরিয়ে দিয়েছে, সাথে একটু সাজিয়েও দিয়েছে। আরে ভাবি, আপনাকে তো সেই লেভেলের সুন্দর লাগছে। নাজিফা বলে উঠল। আফরা তাল মিলিয়ে বলল, আসেন একটা ছবি তুলে নাওয়াজ ভাইয়ের ফোনে হোয়াটসঅ্যাপ করি। বলেই আফরা টুস টাস করে কয়েকটা ছবি তুলে নিল। দেরি না করে নওয়াজের ফোনে হোয়াটসঅ্যাপ করলো। নওয়াজ সেকেন্ডের মধ্যে সিনও করলো। আরে ভাই দেখি ছবি দিতে না দিতেই সিন করছে। ভাই আজ আমার শেষ। আহা, ভাবির কি লজ্জা মাখা চাহনি। আফরার কথায় নীর আরো একটু লজ্জা পেল। লজ্জায় কালে লাল আভা ছড়িয়ে পড়ল। চোখ তুলে এদিকে সেদিকে তাকালো। কাপা কাপা ঠোঁটে বলল, এবার কিন্তু বেশি হচ্ছে আফরা। আরে নাফিসা দেখ ভাবি কিভাবে লজ্জা পাচ্ছে। আমার তো মন চাচ্ছে লজ্জা মাখা মুখে চুমু দিয়ে দিই। এই গালি চুমু দেওয়ার অধিকার শুধু নামাজ ভাইয়ার। তুই কেন ভাইয়ের অধিকার ক্ষুণ্ণ করবি আফরা? সাবিহার কথায় আফরা ও নাজিফা একসাথে হেসে দিল। আফরা নীরকে লজ্জা দিতে বলল, ভাই তো আমার পুরো শেষ ভাবির এই রূপ দেখে। নীর রাগী চাহনি নিয়ে বলল,
আফরা, তুই কিন্তু লিমিট ক্রস করছিস। এই আফরা, তুই থাম। তোর লিমিট ক্রস করার কোনো অধিকার নাই। লিমিট ক্রস করার অধিকার শুধু নওয়াজ ভাইয়ার, তাই না নীর? সাবিয়া নীরকে একটু ধাক্কা দিয়ে বলল। নীরের ফেস বাংলার পাঁচের মতো হয়ে আছে, দেখতে ভীষণ ভালোই লাগছে। তাকে লজ্জা দিতে আরও বলল আফরা, আরে বলো না, নওয়াজ ভাইয়া কি লিমিট ক্রস করেছে? হাতে হাত রেখে পাশাপাশি একসাথে। আফরা প্লিজ, এবার চুপ কর বোন। আরে এমন করছিস কেন? বল না, ভাইয়া কি তোকে চুমু খেয়েছে? ঠোঁটে ঠোঁটে আলাপ হয়েছে? নীর কি বলবে ভেবে পায় না, লজ্জায় মরি মরি অবস্থা। ঠিক তখনই হাতে থাকা ফোন ভাইব্রেট হয়। মেসেজ চেক করতে দেখতে পায়, বউ, আমাকে যন্ত্রণা দিতে তোমার ভালো লাগে? কেন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি এই বেসামাল আমাকে গ্রহণ করতে পারবে? আমার বেসামাল স্পর্শ নিতে পারবে? নীর যেন আরও নুয়ে পড়ল। একদিকে নওয়াজ, অন্যদিকে এরা। কি এক অবস্থায় পড়ল নীর। ভাগ্য ভালো কেউ মেসেজ দেখেনি, না হলে আরও লজ্জায় পড়তে হতো নীরের। নীরের অবস্থা দেখে সাবিয়া সবাইকে চুপ করতে বলল। সবাই নীরের অবস্থা দেখে হাসতে লাগলো। নীর কাজের কথা বলে রুম থেকে বের হয়ে গেল। নীর বের হতেই আবার হাসির আওয়াজে মেতে উঠল পুরো রুম জুড়ে। বসার ঘরে বসেই সন্ধ্যার নাস্তা করছে সবাই। বেশিরভাগ নাস্তা ঘরের তৈরি, নীর তৈরি করেছে। তাদের খাওয়ার মাঝে কলিং বেল বেজে ওঠে। জোহরা খুলে দিলে ছোট পায়ে প্রবেশ করে পরী। পরীকে দেখে অবাক হয় সবাই। পরীর পেছন পিছন এগিয়ে আসে রাদিফ। রাদিফকেও দাওয়াত দেওয়া হয়েছে। এভাবেই তো সময় পাওয়া যায় না এমনিতেও। যেহেতু আজ সবাই ছুটি, তাই একটু সময় কাটানো যাবে ভেবেই সবাই মিলে। পরী দৌড়ে গিয়ে সাবিহার পাশে দাঁড়ায়। পেছন পেছন রাদিফ এগিয়ে আসে, সবার সাথে কুশল বিনিময় করে বলে, এই আমি রেডি হচ্ছি। তখন পরি বলে সে নাকি আমার সাথে আসবে। আমি বলেছিলাম তুমি বাসায় থাকো, কিন্তু না, সে আমার সাথে আসবে। ভালো করেছেন রাফিদ ভাইয়া, পরীকে নিয়ে আসে। বলেই পরীকে কোলে নিয়ে চুমু খায় নীর। ছোট থেকে বাচ্চাদের প্রতি অন্যরকম অনুভূতি কাজ করে তার। বাচ্চাদের ভীষণ ভালো লাগে। সবাই যে যার মতো নিজেদের জায়গায় বসে পড়ে। নীর, তোর বুঝি বাচ্চা অনেক ভালো লাগে? সাবিহার কথায় হাসে নীর, মাথা উপর নিচ করে, অর্থাৎ বোঝায় তার পছন্দ। সাবিহা নীরকে লজ্জা দেওয়ার জন্য বলে, নওয়াজ ভাইয়া, তাহলে নীরের কোলে তাড়াতাড়ি পরীর মতো একজনকে নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করো। সাবিহার কথায় নীরের দু গাল জুড়ে লাল আভা ফুটে ওঠে। কি পেয়েছে সাবিহা আপু তাকে? একের পর এক লজ্জা দিয়েই যাচ্ছে। সাবিহা আপু মোটেও ঠিক করছে না তার সাথে এসব করে। মাহাত বলল, নওয়াজ, তাড়াতাড়ি চাচ্চু ডাক শুনতে চাই। যেহেতু তুমি বিয়েটা আগে করেছো, সেহেতু চাচু ডাক শোনার দায়িত্ব আগে তোমার, আর বাকি রইল আমার কথা। তবে শুনে রাখো, পরীর মতন একজন না, 12 জন আনবো। বড় ফুটবল টিম বানাবো, সঠিক সময় হোক, তাই না বউ? নওয়াজের লাগাম ছাড়া কথায় নীরের যেন মরি মরি অবস্থা। কেউ তার দিক বুঝতে চাইছে না। কেউ কি বুঝছে না যে তার লজ্জা লাগছে? নওয়াজের বউ বলার পর সবাই উৎসুক নয়নে নীরের দিকে চাইল। নীর এবার যেন নিজেকে ঠিক রাখতে পারছে না। মনে মনে দোয়া পড়ল যেন উপরওয়ালা তাকে এই পরিস্থিতি থেকে বের করে। তবে বলতে দেরি, সাহায্য চলে আসতে সময় ব্যয় হলো না। ঠিক তখনই নীলিমা বেগমের ডাক পড়ে। উপরওয়ালার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানালো। দ্রুত পায়ে পরীকে আফরার কোলে দিয়ে চলে গেল। সবাই একসাথে তার কাণ্ডে হেসে দিল। খাবার টেবিলে ছোটরা একসাথে খেতে বসলো। আগেই আকরাম সাহেব ও নিজাম তালুকদার খেয়ে নিয়েছে। আঙ্গুরা বেগমের রুমে খাবার পাঠানো হয়েছে। বাকি রইল নীলিমা বেগম ও নামিরা বেগম, দুই বোন একসাথে পরে খাবেন। খাবার টেবিলে রাদিফ পরীকে খাইয়ে দিতে নিলে পরী বায়না ধরে সে আফরার কাছে খাবার। নাদিম অবাক হয়, পরী তো রাদিফের আম্মু। তহুরা বেগমের হাতে ও রাদিফের হাতে ছাড়া কারোর হাতেই খায় না। আজ কি হলো? পরী আফরার কাছে খাবে তো তার কাছেই খাবে। তাই অবশেষে আফরা পরীকে কোলে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। রাদিফ ধীর কণ্ঠে বলল, আপনি কিছু মনে করবেন না আফরা, পরি মাঝে মাঝে প্রচুর জেদ করে। আমি সরি, তার জেদের জন্য আপনার কষ্ট হচ্ছে। আফরা একটা মিষ্টি হাসি দেয়। সেই হাসিতে আবার শিহরণ জাগে কারোর মনে। বার কয়েক পলক ফেলে এই হাসি পর্যবেক্ষণ করে কেউ একজন। আফরা বলে,
সমস্যা নেই, বাচ্চা মানুষ একটু তো জেদ করতেই পারে। তাদের কথার মাঝেই শুনতে পায়, এমনভাবে নীরের দিকে তাকানোর কি আছে? এমন করে চোখ গিলে খাচ্ছিস কেন? এমন করে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? ভুলে যাস না, ওটা তোর বেডরুম না। নওয়াজকে একটু লজ্জা দিতেই বলে মাহাত। নীর চোখ তুলে নওয়াজের দিকে তাকায়। সবার ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি। এবারও নীরের গালে লাল আভা ছড়িয়ে পড়ল। সবাইকে অবাক করে দিয়ে নওয়াজ বলল, বউয়ের দিকে তাকানো কি কোনো অপরাধ? আর আমি কি বউকে চুমু খেয়েছি? না বাসর করেছি, শুধু তাকিয়েছি। নওয়াজ তালুকদার বেডরুমের কাজ বেডরুমে করতে জানে। নওয়াজের কথায় নীরের খাবার আটকে যায় গলায়। নাজিফা পানি এগিয়ে দেয়। পানি খেয়ে নিজেকে সামলে নেয় নীর। সাবিহা হাসছে। নীর কাদো কাদো মুখে তাকিয়ে আছে সাবিহার দিকে, অর্থাৎ বিষয়টাকে এখানেই শেষ করো। কিন্তু সাবিহা তো মজা নিচ্ছে, সে তো বিষয়টা এনজয় করছে। তাও এইখানে ছোটরা আছে না, আফারাও নাজিফার সামনে এমন বিষয় কেমন দেখায়? ও, তারা ছোট, বেশ। তবে আমি অন্য কারোর মতো খোলা আকাশে নিচে বউকে ডেকে গালে চুমু খাই। বলেই হাত ধুতে চলে গেল নওয়াজ। মাহাত সাবিহার দিকে তাকালো। সাবিহা কেমন থমকে আছে। সেদিন হলুদের পরেই রাতে ছাদে ডেকেছিল সাবিহাকে। সাবিহার গালে চুমু খেয়েছিল, কিন্তু তখন তো কেউ ছিল না ছাদে। তবে তাদের দেখেছে নাকি নওয়াজ? ইস, মান ইজ্জত সব শেষ। কেন যে এই ছেলের সাথে লাগতে গেল মাহাত? এখন আর নওয়াজ কোনো কিছু না বললেই হলো, নতুবা ছোটদের সামনে মান সম্মান প্লাস্টিক হবে। নওয়াজ হাত ধুয়ে এসে নিজের চেয়ারে বসলো, পানি খেয়ে বলল, নেক্সট টাইম বউকে চুমু খাওয়ার আগে আশেপাশে ভালোভাবে দেখে মাত ভাইয়া। বলেই ঠোঁট কামড়ে হেসে চলে যায় নওয়াজ। নওয়াজের সাথে খোঁচাখুচি করতে এসেছিল, একদম মান সম্মান নিয়ে টান দিয়ে দিয়েছে মাহাদের। সাবিহা খাবার কোনো মতে শেষ করে চলে যায়। মাহাদার কোনো কথা বলে না। তাদের অবস্থা দেখে রাদিফ আফরা ও নাজিফা হেসে ওঠে। রাতে খাওয়া দাওয়া শেষ হতেই আরও কিছুক্ষণ পরে সব মেহমান চলে গেল। নীর কাজের মানুষদের দিয়ে খাবারগুলো সামলে নিল। সব কিছু চেক করে নিজের রুমে চলে গেল। রুমে এসে দরজা খুলল। সব কিছু কেমন অন্ধকার। নওয়াজ কি ঘুমিয়ে গেল নাকি? অন্ধকারে হাত দিয়ে সুইচ খোঁজার চেষ্টা চালালো। হাতের কাছে ফোনটাও নেই। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেল নীর। পেছন থেকে কেউ দরজা বন্ধ করে। তাকে জড়িয়ে ধরল। নীর একটু ভয় পেল। নওয়াজের উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। নীরকে আরও একটু নিজের সাথে নিবিড় করে নিল নওয়াজ। কে বলেছে তোমাকে বউদের মতো নতুন জামদানি পরতে? কে বলেছে সমুদ্রের ন্যায় গভীর চোখের টানা কাজল দিতে? আসলে কি আসলে না করলে করছো? হ্যাঁ, তুমি কি বোঝো না তোমাকে এভাবে দেখলে আমার ভেতরে তোলপাড় সৃষ্টি হয়? তুমি কি বোঝো না তোমার গভীরভাবে ছোঁয়ার যন্ত্রণা সহ্য করেছি আমি প্রতিনিয়ত, তবু কেন আমার ভেতরে চাওয়াগুলোকে উস্কে দিচ্ছ তুমি? নীর বড় বড় শ্বাস নিল। কাঁপতে থাকা ঠোঁট দিয়ে উচ্চারণ করলো, আসলে বড় খালামণি আমাকে শাড়ি গিফট করেছে। তিনি চাচ্ছিলেন আমি যেন শাড়ি পরি, তাই শাড়ি পরিয়ে সাবিহাপু একটু সাজিয়ে দিয়েছে। তাই বলে আমার ভিতরে এরকম তোলপাড় সৃষ্টি করা একদম ঠিক হয়নি তোমার। আমি শুধু বড় খালামণির ইচ্ছা পূরণ করতে শাড়ি পরেছি। নওয়াজ নীরের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। নীরের গলায় মুখ ডুবিয়ে নিজের ঠোঁট ছোঁয়। জোরে বাইট করে নীরের গলায়। নীর আর্তনাদ করে ওঠে। নীর দুই হাতে নওয়াজের পরিহিত পাঞ্জাবির কলার খামচে ধরে। নওয়াজ ঘোর লাগা কণ্ঠে বলল, এখন আমার ইচ্ছে পূরণ করো। মানে আমার ঠোঁটে চুমু খাও নীর। নীর ঢোক গেলেন। হাত পা অসম্ভব রকমের কাঁপছে। বুকের ভিতরে ধুকধুক করছে। মস্তিষ্ক অসাড় হয়ে যাচ্ছে। নীরের অবস্থা বুঝতে পেরে সেকেন্ডের মধ্যেই নওয়াজ নিজের ঠোঁট নীরের ঠোঁটে গুঁজে দিল। মিনিট পাঁচেক পর ছেড়ে দিয়ে বলল, যাও চেঞ্জ করে এসো। নীর যেন কিছুই শুনতে পেল না। কেমন ঘোরের মধ্যে আছে নীর। কিছুক্ষণ আগের অঘটনায় এখনও বোধ হয় আছে। সব কিছু এত দ্রুত হলো যে কি থেকে কি হলো নীর বুঝতে পারল না। নওয়াজ নীরের অবস্থা বুঝতে পেরে নীরের দিকে ঝুঁকে দাঁড়ালো। নীরের কানের কাছে ছোট ছুঁয়ে বলল, তুমি কি আবার চুমু খেতে চাইছো? নীর যেন ঘোর থেকে বের হয়। লজ্জায় গাল লাল হয়। নীরকে আরও একটু ভরকে দিতে নওয়াজ দুষ্টু হেসে মোহনীয় কণ্ঠে বলল, গো ফার্স্ট বিফোর আই লুজ মাই কন্ট্রোল। নীর দ্রুত পায়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। নওয়াজ ঠোঁট কামড়ে হেসে উঠল।
বেডে শুয়ে পড়ল। নীর বের হয়ে চোখ মাটির দিকে রেখেই বেডের এক পাশে শুয়ে পড়ল। তৎক্ষণাৎ নওয়াজ নীরকে নিজের বুকে নিল। যতদিন বেঁচে আছি তোমাকে এই বুকে মাত্রায় ঘুমাতে হবে। অভ্যেস করো, যত দূরে যাওয়ার চেষ্টা করবেন ততই আমাকে কাছে পাবে। নীরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল নওয়াজ। বেশি কিছুক্ষণ পর অতিবাহিত হলো নীরবতায়। নওয়াজ নীরকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কাল ভার্সিটির অ্যাডমিশন কোচিং ভর্তি করে দেব। তুমি এবার নতুন করে পড়াশোনা করবে তো, তাই না? নওয়াজের কথায় চোখে পানি চলে এলো নীরের। ছোট থেকেই খুব ভালো এবং মেধাবী ছাত্রী সে। ছোট থেকেই স্বপ্ন বড় হয়ে টিচার হবে, নিজেকে গড়ে তুলবে। কিন্তু ভাগ্যের পরিহাসে ইন্টার পড়ার পর আর সুযোগ হয়নি। সেদিন যখন নিজাম তালুকদারের কাছে নওয়াজ নীরের পড়ার কথা বলে তখন নীরের মন নেচে ওঠে, আবার পড়াশোনা করার চেষ্টা করবে। ইস, কি আনন্দ! কিন্তু নিজাম তালুকদারের কথা শুনে মন বিষাদে ভরে যায়। মনে হয়েছিল আর পড়াশোনা হবে না তার। নওয়াজের উদ্দেশ্য করে বলে, কিন্তু আব্বু যদি কিছু বলে? আপু কিচ্ছু বলবে না, সেদিন রাগে ছিল তো তাই এমন বলেছে। আর তুমি আমার বউ, আমার দায়িত্ব। আমি চাই আমার বউ শিক্ষিত হোক। নীর ছোট করে বলে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদটা তোলা থাক। নীর হাসে। নিজেই নিজেকে কথা দেয়, তাকে ভালো করে পড়তে হবে, নিজের জন্য কিছু করতে হবে, ভালোভাবে পড়াশোনা করে নিজের পরিচয়টা তৈরি করতে হবে। কথাগুলো ভেবে আনমনে আবারও ধন্যবাদ দিল নওয়াজকে। বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল নীর। নীর ঘুম ঘুম চোখে পুরো রুম চোখ বুলালো, নওয়াজকে দেখতে পেল না। ফোনে হাত দিয়ে দেখতে পায় বেলা 10টা। নীর ধরপড়িয়ে উঠে বসলো। এত ঘুম কোথা থেকে এলো? এমন তো কখনো হয় না। হয়তো নওয়াজ অফিসে চলে গিয়েছে। বেড ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিল নীর। নিচে যাওয়ার জন্য পা চালালো। বসার ঘরে আঙ্গুরা বেগম ও নীলিমা বেগম কথা বলছিলেন। নীর ধীর পায়ে এগিয়ে এলো। নীলিমা বেগম বললেন। নীর দুদিকে মাথা নাড়িয়ে টেবিলে চলে গেল। নাজিফা নাস্তা করছে, আজ ভার্সিটি যায়নি। নীর খাবার মুখে নিতেই নাজিফা এগিয়ে এসে বলল, কাল রাতে কি বর বেশি আদর করলো নাকি? নীর চোখ তুলে তাকালো, চোখ মুখ কুচকে বলল, তোর কি আজাইরা কথা ছাড়া কোনো কথা নেই? যা বাবা, আমি বললেই দোষ। আপনি এত দেরি করে ঘুম থেকে উঠলেন, এভাবে তো সকাল সকাল ঘুম থেকে ওঠেন। লেট করে ঘুম থেকে ওঠা দোষের নাকি? না, দোষের হবে কেন? আর তোর স্বীকার করতে প্রবলেম কোথায় যে কাল রাতে ভাইয়া তোকে ঘুমোতে দেয়নি বলেই তুই আজ এত লেট করে ঘুম থেকে উঠেছিস? কাল রাতের কথা বলতেই কেমন লজ্জা লাগলো নীরের। চোখে সেই দৃশ্য আর অনুভূতি জেগে উঠল। কেমন অনুভূতি, পুরো ভিতরকে নাড়িয়ে দেয়। নীর এদিকে ওদিকে করে মুখ বাংলার পাঁচের মতো করলো। খানিকটা ধমকে সুরেই বলল, নাজিফা, আমি কিন্তু তোমার ভাবি হই, সভ্যতার সাথে কথা বলো। আসছে আমার সভ্যতা? আমি খুব অসভ্য। সবার সামনে তুই আমার ভাবি, হারালে তুই আমার বেস্টু। আর ভাইয়া কিছু না করলে তুই বা কেন লজ্জা পাচ্ছিস? নাজু, তুই চুপ কর, উনি তোর ভাইয়া লাগে। ও বাবা, উনি? ভাই লাগে? বাট তোর জামাই হিসেবে দোলা ভাই, তাই একটু একটু শুনতেই পারি। খাবার খা চুপচাপ। নীর আর কোনো কথা বাড়ালো না। নাজিফা নাছোড় বান্দা, যতক্ষণ পর্যন্ত না কিছু বলবে ততক্ষণ চুপ হবে না। এর চেয়ে তার চলে যাওয়া ভালো। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি বলেই বসার ঘরে চলে গেল নীর। ভার্সিটি শেষ করে আজ ফ্রেন্ডদের সাথে বাইরে ঘোরার কথা ছিল আফরান, কিন্তু তাদের মধ্যে কেউ একজন অসুস্থ বলে যাওয়া হলো না। তাই দুপা চালিয়ে বাস স্ট্যান্ডের সামনে যেতে শুরু করলো। আজ যেন তার পাও চলছে না, একদম ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই তার সামনে একটা গাড়ি ব্রেক করে। আফরা ভয়ে এদিকে সেদিকে তাকায়। গাড়ির ভেতর থেকে শুনতে পায়, আপনান্তি কোথায় যাচ্ছ? আফরা পরীর কথা শুনে হেসে দেয়, মিষ্টি করে বলে, বাসায় যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? পেছন থেকে রাদীপ বলে ওঠে, আজ আম্মুর ডক্টরের চেক আপ ছিল, সেখানেই গিয়েছিলাম। আপনি আমাদের সাথে আসুন, আপনাকে বাড়িতে পৌঁছে দেব। আরে না না, আমি যেতে পারবো, আপনি আন্টিকে নিয়ে যান। আরে মা এসো, তোমাকে পাশে পৌঁছে দিলে কোনো ক্ষতি হবে না। গাড়ির জানালা থেকে মাথা বের করে পরি বলে, আপনান্তি আত্ম
চলে আসুন আফরা। এত জোরাজোরিতে আফরা না করতে পারল না। রাদিফের মা তহুরা বেগমের পাশে বসলো। আফরার সাথে বেশ কিছুক্ষণ কুশল বিনিময় হলো তহুরা বেগমের। আর পরি তো একের পর এক কথা বলেই যাচ্ছে আফরার সাথে। আফরা তহুরা বেগমের দিকে তাকিয়ে রইল বেশ সময় ধরে। কেমন চেহারা জুড়ে বিষণ্ণতার ছাপ, চোখে মুখে কেমন একটা আর্তনাদ। হয়তো রাতে না ঘুমানোর জন্য চোখে নিচে কালি পড়েছে। কেমন নিষ্পলক চাহনি, কথার ধরন যেন ঠান্ডা। আচ্ছা, মানুষটার কি কোনো দুঃখ আছে? তার সমবয়সী অনেক মানুষই দেখেছে আফরা, কিন্তু এমন তো কাউকে দেখেনি। অসুস্থতা যেন তাকে আরও গ্রাস করে দিয়েছে। এই প্রথম তহুরা বেগমকে দেখল আফরা। সবার কাছে শুনেছে সে নাকি অসুস্থ থাকে, আজ নিজের চোখে দেখে নিল। ইস, এই যেন শুধু অসুস্থ নয়, কোনো কিছুর বেদনা। দেখতে দেখতে আফরার বাসার কাছে চলে এলো। বাসার সামনে গাড়ি চলে এলো। আফরা বেরিয়ে এলো। পেছন থেকে পরি তার ওড়না খামচে ধরলো।